আলাইকুম প্রিয় লিসেনার, আশা করি আপনারা ভালো আছেন। আমরা আমাদের প্রথম এপিসোডে যে ঘটনাটি প্রচার করেছিলাম, এই ঘটনাটি প্রচার করার পর থেকে ভিকটিমের বিভিন্ন সমস্যা দেখা দেয়। আবারও সেই তার পুরাতন যে সমস্যাগুলি, এই সমস্যাগুলি দেখা দেওয়ার কারণে আমরা এই ঘটনাটি আর কন্টিনিউ করতে পারছি না। তো এই জন্য আপনারা বিষয়টাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো প্রিয় লিসেনার, আজকে আপনাদের জন্য চমৎকার 4টি ঘটনা নিয়ে আসছি এবং প্রত্যেকটি ঘটনাই অনেক সুন্দর এবং একটা ঘটনা সাথে আর একটা ঘটনা ব্যতীত। আজকে একেবারে যে পুরাতন গাব গাছ ঘটনা আছে, শ্মশান ঘাটের ঘটনা আছে, বিদেশের ঘটনা আছে, মানে সব মিলে একটা জম্পেশ এপিসোড হতে চলছে। তো চলুন আর কথা না বাড়িয়ে আমরা আমাদের ঘটনায় চলে যাই। ঘটনাতে চলে যাচ্ছি। ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার নাম হচ্ছে তারেক রহমান। উনি বলেছেন যে এই ঘটনাটি ঘটেছে টাঙ্গাইল সদরের কাতুলি ইউনিয়নের বাগবাড়ি নামক গ্রামে। ঘটনাটি আমার কাছে দারুণ লেগেছে, আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। ঘটনাটি মূলত 1980 সাল থেকে শুরু। আর এই যে তারেক রহমান ভাই, ওনাদের গ্রামের বাড়ির কিছু দূরে অনেক বড় একটি গাব গাছ ছিল। গাব গাছ তো আপনারা অনেকেই চিনতে পারছেন অবশ্যই। আর ওই বড় গাব গাছটি হাজিবাড়ির গাব গাছ নামে পরিচিত ছিল। ওই গাছটি অনেক পুরনো, এতটাই পুরনো যে ওখানকার অনেক মুরব্বী যারা জীবিত আছেন তাদের দাদারাও বলতে পারে না যে এই গাছটির বয়স কত। এই যে যিনি হাজি সাহেবের কথা বা হাজি সাহেব যিনি ছিলেন, ইনি অনেক বুজুর্গ একজন ব্যক্তি ছিলেন, খুবই ভালো একজন মানুষ ছিলেন। উনি অনেক ধরনের ট্রিটমেন্ট জানতেন, স্পেশালি প্যারানর্মাল ট্রিটমেন্ট, মানে জিন রিলেটেড বিষয়ের ট্রিটমেন্ট উনি করতেন। তারপর উনি অনেক হারানো জিনিস খুঁজে বের করে দিতে পারতেন, কারণ ওনার কাছে অনেক ভালো ভালো আল্লাহওয়ালা জিন ছিল, তাদের মাধ্যম দিয়ে এই কাজগুলো উনি করতেন। তারপর অনেক সময় অনেক নিরুদ্দেশ ব্যক্তি, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তখন তার সাথে থাকা ওই ভালো জিনদেরকে বলে সেই নিরুদ্দেশ ব্যক্তির খোঁজ খবর বের করে দিতে পারতেন। তো মানুষ হাজি সাহেবকে অত্যন্ত ভালোবাসতো, শ্রদ্ধা করত। আর এই হাজি সাহেবের যে গাব গাছ আর হাজি সাহেবের যে বাড়ি, এই গাব গাছ এবং এই বাড়ির সীমানা থেকে ঠিক 20 ফিটের মতো একটু দূরে আর একটা গাব গাছ ছিল। তবে সেই গাব গাছটি অত পুরনো ছিল না, সেটি মোটামুটি মাঝারি সাইজের ছিল, কিন্তু পুরনো না, নতুন আর কি। ঘটনাটা শুরু মূলত এই ছোট গাব গাছকে কেন্দ্র করে। ওই হাজি সাহেবের পাশের বাড়ি যেই পরিবার থাকতো, ওখানে একজন বউ ছিল, তার নাম হলো সুফিয়া। তো ওই সুফিয়া কি করেছে, তার শাশুড়ির সাথে ঝগড়াঝাটি করে একদিন দুপুরবেলা, বাড়িতে কেউ নাই, সবাই মাঠের কাজে ব্যস্ত, কৃষি কাজে ব্যস্ত, কোনো কারণে শাশুড়িও ঘরের মধ্যে ছিল না, অন্য কোনো কাজে গিয়েছিল, বাড়িটা ফাঁকা ছিল। ওই সময় এই সুফিয়া একটি ভয়ানক কাজ করে বসেন। সে সকলের অগোচরে ওই গাব গাছে গিয়ে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন। সবাই পরবর্তীতে যখন এই বিষয়টি দেখে, পরিবারের সবাই অনেক কান্নাকাটি করে। তো এটা তো আসলে ওই সময়ে অনেক প্রত্যন্ত অঞ্চল, ওই জায়গাটা ছিল। তো তো নর্মালি যেটা হয় আর কি, যে পুলিশকে এই বিষয়গুলোতে খবর দেওয়া হয়। তো যেহেতু গ্রামটা অনেক ভেতরে, সেই 1980 সালের দিকে, তখন তো আরো অবস্থা খারাপ ছিল, তখন তো এরকম মোবাইল ফোন এমনকি টেলিফোন ব্যবস্থাও অতটা ছিল না। তো কে খবর দেবে থানায়? আর তখন অনেক সময় দেখা যেত এই ধরনের অপমৃত্যু হলে, বা যদি দেখা যেত যে না, সে তাকে কেউ খুন করেনি, এমনিতে সে মারা গেছে, গ্রামের লোকজন অনেক সময় পুলিশকে খবর দিত না, না দিয়ে তারাই দাফন কাফন করে কবর দিয়ে দিত। তো এবারের বিষয়টিও অমনটাই হয়েছিল, যে সুফিয়ার লাশটাকে গাবগাছ থেকে নামিয়ে তারপর তার দাফন কাফনের ব্যবস্থা করা হয় এবং তাকে কবর দেওয়া হয়। আর পুলিশকে খবর দেওয়া আসলে সম্ভব হয়নি, কারণ থানাটা অনেক দূরে ছিল, এটাও একটা বিষয়। তো যাই হোক, মূলত এরপর থেকেই কিছু সমস্যা দেখা দেয়। দিন হোক
রাত হোক, সন্ধ্যা হোক, সকাল হোক, দুপুর হোক, বিকাল হোক, মানে কোনো টাইম টেবল নেই। যে কোনো সময় ভয়ানক কিছু সমস্যা দেখা দিতে থাকলো। যেমন দিনের বেলা কেউ ওই ছোট গাব গাছটির নিচ দিয়ে যাচ্ছে, তখন হঠাৎ করে মনে হয় কে যেন ধাক্কা দিয়ে ফেলে দিল। কেউ সন্ধ্যার দিকে যদি কেউ আসা যাওয়া করে, দেখা গেলো বাড়িতে ফিরে আসার পরে আবল তাবল কথা বলতে থাকে, মানে পজেসড হয়ে গেছে দুষ্টু জিনের দ্বারা। তো এই ধরনের ঘটনা ঘটতে থাকে। এই কারণে পারতপক্ষে ওই গাব গাছটির কাছ দিয়ে মানুষজন যেতই না। আর এমন একটি ঘটনা আমাদের তারেক রহমান ভাইয়ের দাদার সঙ্গে ঘটেছিল। ওই দিনটা ছিল শনিবার, আর শনিবার ওই গ্রামের সাপ্তাহিক হাট বসতো। তো বাজারঘাট করে ফিরতে ফিরতে ওনার প্রায় রাত 8টা বেজে যায়। আর রাত 8টা মানে কিন্তু গ্রামের অনেক রাত, সেটা তো আপনারা বুঝতেই পারেন। আর ওই সময় তো আরো বেশি শুনশান নীরবতা ছিল। আর ওই রাস্তাতে কিন্তু লোকজন কম চলাচল করতো এমনিতেও, কারণ ওই যে ওই ভয়ের একটা ব্যাপার তো চলছিল। তো উনি আবার এতটা ভয় টয় পেতেন না। আর যেহেতু রাত হয়ে গিয়েছিল, ওই রাস্তাটা ছাড়া ওই মাঠের মধ্যে দিয়ে নেমে ঘুরে আসাটা ওনার পক্ষে সম্ভব ছিল না। আর তাছাড়া উনি বাজারঘাট করেছিলেন, মাছ কিনেছিলেন। আর ওনার একটা বড় ডালা ছিল, মানে চওড়া একটা ডালা বাজার করে ওর মধ্যে সবকিছু রেখে মাথায় করে নিয়ে চলে আসতেন বাড়িতে। ওটা বেত দিয়ে তৈরি আর কি, অনেকটা মানে বোলের মতো দেখায় আর কি, যেটা চওড়া। তো ওইটা নিয়ে উনি মাথায় আসছিলেন। তো উনি যখন ওই গাব গাছের কাছ দিয়ে আসছিলেন, হঠাৎ করে মনে হলো যে ওনার মানে ওই উপর মাথার উপর যেই ডালাটা রাখা আর কি, ওর মধ্যে কিছু একটা নড়ে চড়ে উঠলো। তো উনি চিন্তা করেছেন যে কি ব্যাপার, এত জোরে মাছ নড়ে উঠলো। তো মাছ নড়তেই পারে, কিন্তু বিষয়টি একটু অস্বাভাবিক মনে হয়। একবারই নড়েছে, মাছ নড়লে তো সারা পথে তো কয়েকবার নড়বে, তাই না? কিন্তু হঠাৎ করে ওই জায়গাটাতেই এসে নড়লো, আগে পরে নড়লো না, এটা উনি একবার চিন্তা করে। তারপর আর কিছু না ভেবে উনি সোজা বাড়িতে চলে যায়। তো বাড়িতে যাওয়ার পর যখন ওই মাথা থেকে ডালা নামায়, দেখে সব বাজার আছে, যা যা কিনেছে সব বাজার আছে, কিন্তু মাছটি নেই। তো উনি তো বুঝতে পারেন যে কি ঘটনা ঘটেছে। ওই যে যেই দুষ্টু জিনটি সুফিয়ার আত্মহত্যার পর থেকে নিয়ে মানুষজনকে ভয় দেখাচ্ছে, এই অশুভ শক্তিটি এই মাছ নিয়ে গেছে। তো এই ঘটনা আর আসলে উনি আর বাসায় কাউকে বলে না। বাসায় বললে ওনার ওয়াইফ বাচ্চা কাচ্চা মন খারাপ করবে যে মাছ কিনে নিয়ে এসেছে কিন্তু খেতে পারলো না, যার কারণে আর ভয় পাবে বাড়ির লোকজন। এই কারণে এই বিষয়টা উনি আর কাউকে বলেন না। এর মোটামুটি 1 সপ্তাহ পর আবার যখন শনিবার যে হাট বসে, এই হাটে উনি ওইবার মাছ কেনেননি, তো অন্য জিনিস কিনেছেন, বাজারঘাট করেছেন। তবে এইবার আর উনি ওই মাথায় ডালা নিয়ে যাননি। এবার কি করেছে, উনি বাজারে ব্যাগই নিয়ে গেছেন। বাজারের ব্যাগের মধ্যে ওনার প্রয়োজনীয় বাজার ছিল, আর এক হাতে উনি চমচম কিনেছিলেন। তো চমচম কিনে বাড়িতে ফিরছেন। এখন এর মধ্যে কি হয় যে উনি যখন আসেন, ওই গাব গাছটার কাছে আসেন, তখন কাছে আসার পর হঠাৎ করে দেখে একটি বিড়াল তার পথ আগলে দাঁড়িয়েছে। ওনার ব্যাগের মধ্যে কিন্তু মাছও ছিল, ছোট 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 মাছ কিনেছিল আর কি। বিড়াল পথ আগলে দাঁড়িয়েছে, বিড়াল ওনাকে যেতে দেয় না। এখন উনি তো চিন্তা করে যে কি ব্যাপার, বিড়াল এলো থেকে আসতেই পারে, কিন্তু বিড়াল তো পথ আগলে দাঁড়াবে না। যখন বিড়ালটাকে তাড়াতে যায়, বিড়াল উল্টো তেড়ে আসে তার দিকে। তখন উনি বিরক্ত হয়ে কি করে, পা দিয়ে একটা লাথি মারে বিড়ালকে। যখনই লাথি মেরেছে তখনই দেখে এই বিড়ালটির বিড়াল নেই, লোমশ কুচকুচে কালো একটা বড় অবয়ব হয়ে গেছে সাথে সাথে। এবং সেটি মানুষের কণ্ঠে বলে উঠল, তুই লাথি দিলি কেন, কাজটা ঠিক করলি না। এদিক দিয়ে খাবার নিয়ে যাচ্ছিস, আমাকে তো কিছু দিতেই হবে, তো তুই আমাকে লাথি মারলি, এর শাস্তি তুই পাবি। এই কথা বলেই ওই অবয়বটি ওখান থেকে অদৃশ্য হয়ে যায়। তো তারেক ভাইয়ের দাদা তো দ্রুত বাড়িতে চলে আসেন। বাড়িতে চলে আসার পর উনি কাউকে তেমন কিছু বলেন না,
কিন্তু রাত্রে খাওয়া দাওয়া করার পর যখন উনি শুয়েছেন প্রচন্ড পেটে ব্যথা শুরু হয় ওনার, এবং এমন পেটে ব্যথা উনি চিৎকার চেঁচামেচি শুরু করতে থাকেন। একটা পর্যায়ে মানে এই অস্বাভাবিক ব্যথার কারণে উনি অজ্ঞান হয়ে যান। আর গ্রামে তো ভালো ডাক্তার নেই, গ্রাম্য ডাক্তার ছিল, তাকে আনা হয়, কিন্তু গ্রাম্য ডাক্তার এসে বলে যে এটা তার দ্বারা সম্ভব না, দ্রুত সদর হসপিটালে নিতে হবে। তো ওই রাতেই সবাই রওনা দেয়। তো সবাই যখন হাজী সাহেবের ওই গাব গাছটা পার হয়ে মানে ওই দিক দিয়ে গিয়ে ওই ছোট গাব গাছের ওই দিক দিয়ে যাচ্ছিল, তখন অদ্ভুত একটি অট্ট হাসি সকলে শুনতে পায়। যারা ওই ওনাকে নিয়ে যাচ্ছিল, তারেক ভাইয়ের দাদাকে নিয়ে যাচ্ছিল, প্রত্যেকে কিন্তু শুনতে পায় যে ওই অট্ট হাসির শব্দটি। তখনও কিন্তু ফজরের আজান দেয়নি, জাস্ট খালি ওই অট্ট হাসিটা দিয়েছে। তখনই লোকজন বুঝতে পেরেছে আসলে সদর হসপিটালে না নিয়ে হাজী সাহেবের কাছে নিয়ে যাই, তাহলে হয়তো বা কোনো কাজ হতে পারে। তখন তারা কি করে, দ্রুত হাজী সাহেবের কাছে নিয়ে যায়। তখন তো ফজর আজান দেয়নি, হাজী সাহেবকে ডাকাডাকি করে উনি ঘুম থেকে ওঠেন। ওঠার পর হাজী সাহেব বলেন যে কি হয়েছে, তখন লোকজন বলে ওনার প্রচন্ড পেটে ব্যথা, উনি তো আসলে অজ্ঞান হয়ে আছেন। তখন হাজী সাহেব তাকে দেখে বলে আমি বুঝতে পারছি কি হয়েছে। তখন উনি একটু পানি পরে তাকে ছিটিয়ে দেন, মুহূর্তের মধ্যে ওনার জ্ঞান ফিরে আসে এবং দিব্যি সুস্থ, কোনো ব্যথা নেই পেটে। তখন হাজী সাহেব বলে এই বল কি হয়েছে। তখন এই তারেক ভাইয়ের দাদা সব ঘটনা হাজী সাহেবকে খুলে বলে। তখন হাজী সাহেব বলে যে ওই গাছে আগে থেকেই একটা দুষ্টু জিন ছিল। এই সুফি আত্মহত্যা করার পরে ওর শক্তি বেড়ে গেছে এবং ও এতটা শক্তিশালী হয়েছে যে দিন নাই রাত নাই যে কোনো সময় মানুষকে বিরক্ত করতে পারে। ওকে আর বাড়তে দেয়া যাবে না, ওর শাস্তি দিতে হবে। তখন হাজী সাহেব কি করেন, ওনার অনুগত যে ভালো শক্তিশালী জিনেরা ছিল তাদেরকে এই বিষয়টি বলেন। তখন জিনেরা কথা দেয় ওই দুষ্টু জিনকে শাস্তি দেবেন। তখন কি হয়, ওই জিনেরা ওই দুষ্টু জিনকে ওই গাব গাছে, ছোট গাব গাছ যেটা ছিল আর কি, ওই ছোট গাব গাছেই তাকে বেঁধে রাখে। মানে সে ওইখান থেকে নিচেও নামতে পারবে না, উপরেও যেতে পারবে না, কোনো দিকে যেতে পারবে না, আবার কাউকে বিরক্তও করতে পারবে না। এইভাবে 10 থেকে 15 বছর চলে যায়, এর মধ্যে কোনো সমস্যা হয় না, একদম কিচ্ছু না, একদম স্বাভাবিক। এর মধ্যে যেটা হয় সেটা হলো হাজী সাহেব বার্ধক্যজনিত কারণে মারা যান। এরপর থেকে নতুন আরো একটি সমস্যা দেখা দেয়। তার প্রেক্ষাপটটা একটু বর্ণনা করি। সেটি হলো যে হাজী সাহেবের মৃত্যুর 2 থেকে 3 বছর পর তার ছেলেরা নতুন করে ঘর ওঠানোর জন্য তার বাড়ির বড় যেই গাব গাছটি ছিল, যেটি অনেক পুরাতন, ওই গাছটি কাটার চিন্তা করে। তখন কাঠুরিয়াও ঠিক করা হয়। এখন প্রিয় লিসেনার্স, আমরা কিন্তু মানে চিন্তা করতে পারি যে আচ্ছা, হাজী সাহেব উনি গাছটি কাটলেন না, তারপরে ওনার ছেলেপেলেরা কেন কাটলো? ওই গাছে কি এমন কিছু ছিল, মানে এমন কিছু ছিল এটা কি ওনার ছেলেপেলেরা জানতো না? না প্রিয় লিসেনার্স, জানতো না। এবং কেন জানতো না এটা আমরা একটু পরে জানতে পারবো। তো ওই ছেলেপেলেরা তারা এটা কাটার সিদ্ধান্ত নেয়। তখন কাঠুরিয়া ঠিক করা হয়। কাঠুরিয়া স্বপ্নে দেখে লম্বা সাদা দাড়িওয়ালা কেউ তাকে বলছে, বাবা তুমি কিন্তু এই গাছটা কেটো না, কাটলে ভালো হবে না। তো পরদিন কাঠুরিয়া তার বউকে বলে যে আজকে তো আমার গাছ কাটতে যাওয়ার কথা, আমি তো স্বপ্নে এই জিনিসটা দেখলাম। তখন ওই কাঠুরিয়ার বউ তাকে সাফ বলে দেয়, খবরদার তুমি গাছ কাটবে না, এক্ষুনি গিয়ে তাদেরকে না করে দাও, এসব ঝামেলায় আমরা জড়াবো না। তারপর সে গিয়ে ওই হাজী সাহেবের ছেলেকে না করে দেয়। একই রকম ঘটনা প্রায় 6-7 জন কাঠুরিয়া ঘটায়। সবাই অর্ডার নিয়ে যায় যে আমি আসবো, পরে এসে বলে যে না, গাছ কাটবে না। এমনও হয়েছে যে অ্যাডভান্স টাকা দিয়েছে হাজী সাহেবের ছেলেরা, তারপরেও অ্যাডভান্স টাকা ফেরত দিয়ে গেছে। তো ঘটনাটা কি এটা উনি বুঝতে পারতেন না। পরে একজন কবি মানে ওই কাঠুরিয়াকে যখন খুব মানে জোরাজোরি করে ধরেন, তখন বলেন যে এরকম একটা স্বপ্ন দেখেছি, কেউ একজন এসে বলছে। তখন এই ধরনের কথাবার্তা যখন হচ্ছিল, ওই গ্রামেরই একজন মানুষ তাকে ফকির বলে। আসলে উনি ফকির না, ওনার বংশ ফকির, এমনি তার আর্থিক অবস্থা ভালো,
মানে দরিদ্র না, আবার ধনীও না, মানে আর্থিক অবস্থা ভালো এমন একজন লোক। তো সে এই কথাগুলো শুনে খুব হাসি ঠাট্টা করতেছে। এখন উনি হাসি তামাশা করতেছে, ওই কাঠুরিয়া বলে যে ভাই তুমি যদি পারো তো তুমি গাছটা কাটো না, এসব নিয়ে হাসি তামাশা করার দরকার কি? তখন সে আবার হাসতে হাসতে বলে, হাজী সাহেবের ছেলে যদি আমাকে দ্বিগুণ টাকা দেয় তাহলে আমি গাছটা কেটে দেবো। তখন হাজী সাহেবের ছেলে কথাটা শুনে বলে যে ভাই তোমার গাছ কাটতে হবে না, থাক, অনেক প্রফেশনাল কাঠুরিয়াই এটা পারলো না, আর তুমি তো কাঠুরিয়া না, তোমার এই গাছ কাটার ঝামেলা করার দরকার নেই। তখন ওই ফকির বলে যে আপনার কোনো টেনশন করতে হবে না, আসছে সোমবার আমি এই গাছটি কেটে ফেলবো। তখন হাজী সাহেবের ছেলে সে বলে যে না থাক, এমনিতে বিভিন্ন সমস্যা হচ্ছে, যেহেতু আমার বাবাও কাটেনি, থাক না গাছ থাক, আমরা গাছটার না কাটি। মানে হাজী সাহেবের ছেলেও কিন্তু পরবর্তীতে গাছ না কাটার মানে ইচ্ছা পোষণ করেন। তখন ওই যে ফকির, যিনি যার নামটা ফকির ছিল, তো উনি বলে যে আমি গাছটা কাটবো, এবং সে এমন এমন কিছু কথা বলে যার ফলে হাজী সাহেবের ছেলে সে রাজি হয়ে যায়। মানে একটু তুচ্ছ তাচ্ছিল্যমূলক কথাবার্তা, যেটা তার কাছে খারাপ লাগে, যার কারণে সে রাজি হয়ে যায়। আর হাজী সাহেবের ছেলেও কিন্তু মাঝে মাঝে স্বপ্ন দেখতো কোনো একজন খুবই বুজুর্গ টাইপের একজন মানুষ, সুন্দর চেহারা, এসে বলছে বাবা এই গাছটা কেটো না। মানে ক্ষতি হবে এটা বলেনি, জাস্ট বলেছে গাছটি কেটো না। এখন যেহেতু মানে ক্ষতির কথা বলেনি, আর এই কারণে সে মনে করেছে যে এটা স্বাভাবিক বিষয়, দুঃস্বপ্ন দেখেছে, এরকম অনেকবার দেখলেও সেইটাকে স্বাভাবিকভাবে নিয়েছিল। তো যাই হোক, এই যে যে ফকির যে সে তো বাড়িতে গিয়েছে, বাড়িতে গিয়ে তার যন্ত্রপাতি ধার দিচ্ছে, সামনের সোমবার গাছ কাটবে। এখন তার মা জিজ্ঞেস করে কি ব্যাপার, তুই এরকম অস্ত্রপাতি ধার দিচ্ছিস কেন? বলে গাছ কাটবো। কোন গাছ? হাজী সাহেবের গাব গাছ। তার মা বলে খবরদার ওই গাছ কাটবি না, কিন্তু অনেক নিষেধ করে, কিন্তু বলে যে না ওটা আমি কাটবই। তো ওই রাত্রে এই ফকির একটা স্বপ্ন দেখে, স্বপ্নে দেখে যে কেউ একজন এসে তাকে বলছে যে তুমি এই গাছটি কেটো না। কিন্তু সে এই স্বপ্ন স্বপ্নই মনে করে, কোনো ধরনের কোনো চিন্তা ভাবনা সে করে না। সে সত্যি সত্যি ওই যে সোমবার চলে আসে, সেই সোমবার সকালবেলা তার যে যন্ত্রপাতি সেই জিনিসগুলো নিয়ে হাজির হয়ে যায়। তার সাথে কিন্তু কোনো সহযোগী নেই, সে একা এসেছে, কোনো সহযোগী তার সাথে কাজ করবে না অন্তত এই গাছ কাটার বিষয়ে, এই জন্য সে একাই চলে এসেছে, সে একাই এই গাছটা কাটবে। যদিও বাড়ির লোকজন অতটা রাজি না থাকলেও কিন্তু খুব যে অরাজি ছিল তা নয়, তারাও ইচ্ছা পোষণ করেছিল গাছটি কাটা হোক, যেহেতু কেউ কাটতে পারছিল না এই কারণে তারা একটু অনিচ্ছা করছিল। স্বপ্ন দেখার কারণে যে অনিচ্ছা করছিল বিষয়টা এমনও নয়। যাই হোক, সে কি করে, যেহেতু বড় গাব গাছ ছিল, সে গাছের উপর উঠে যায়, চিন্তা করে যে ছোট ছোট ডালগুলাকে কেটে নিই, তারপর গোড়া কেটে গাছটা ফেলে দেব। সে যখন গাছে ওঠে, মানে একটু উপর দিকে ওঠে, মানে উপর থেকে কাটতে কাটতে তো নিচ দিকে নামতে হবে ডাল কাটার জন্য, সে যখন উপর দিকে ওঠে সে খুব মৃদু স্বরে কান্নার শব্দ শুনতে পায়, মনে হচ্ছে অনেক মানুষ মানে মৃদু শব্দ করে কান্নাকাটি করছে। সে চিন্তা করে কি ব্যাপার, এরকম কান্নাকাটির আওয়াজ আসে কোথা থেকে, আশেপাশের কেউ কান্নাকাটি করছে কিনা। তখন খুব ভালো করে খেয়াল করে, না তো আশেপাশ থেকে কোনো কান্নাকাটির আওয়াজ আসছে না, এই গাছ থেকেই আসছে। বিষয়টা সে আসলে তার মনের ভুল এরকম চিন্তা করছে, এর মধ্যে কি হয়, সে এক ধাক্কা খেয়ে গাছ থেকে ঠাস করে নিচে পড়ে যায়। ব্যথাও পায় সে, কিন্তু হাত পা ভাঙেনি আর কি। তো এভাবে নিচে পড়ে তার জেদ বেড়ে যায় যে এই গাছের জন্য আমি নিচে পড়ে গেলাম, গাছ কাটতে গিয়ে গাছ আমি কেটেই ছাড়বো, গাছ না কেটে আমি যাব না, ব্যথা পেয়েছি তাতে কি হয়েছে। সে চিন্তা করে যে ডাল কাটবো পরে, আগে গোড়া থেকে কাটি, গাছে আর উঠবো না। এই চিন্তা করে সে করাত দিয়ে গাছের গোড়া থেকে কাটা শুরু করে। তো কাটতে কাটতে সত্যি গাছটি কাটা হয়ে যায়। গাছ কাটার পরে গাছটি যখন ঠাস করে মাটিতে পড়ে, বড় একটি শব্দ করে,
তখন সকলে দেখে গাছের ভেতর থেকে অসংখ্য শত শত কাক বের হয়ে কা কা করতে করতে ওই হাজী সাহেবের বাড়ির চারদিকে কিছু সময় চক্কর দেয়। তারপরে ওই কাকগুলো উঠতে উঠতে একদিকে চলে যায়। ওখানে আরো মানুষজন ছিল, তারা বলে, আশ্চর্য, এই গাছে তো কখনো কাক বসতে দেখিনি, এতগুলো কাক কোথা থেকে আসলো? তখন ওই ফকিরও বলে, আমিও তো উপরে উঠলাম, কই কোনো কাক তো দেখলাম না। ওই ফকিরও একটু চিন্তায় পড়ে যায়। যাই হোক, গাছ তো কাটা হয়ে গেছে, ওই ফকির তো চলে যায়। কিন্তু সে যখন চলে যাচ্ছে তখন ওই যে সুফিয়া, যে মেয়েটি যে ওই কম বয়সী গাব গাছে যে সুইসাইড করেছিল, তো ওই সুফিয়ার যে স্বামী, সে চিন্তা করে যে এই গাব গাছ তো এমনিতেই ভয়ানক, এমনিতে মানুষজন ভয় পায়, এই গাছটি কেউ কাটতেও চায় না, তো এই তো সুযোগ, ফকির যেহেতু ওই গাছ কেটে ফেলছে তো এটাও পারবে। তখন ওর বলে, এই তুই যাচ্ছিস তাহলে এই গাছটা কেটে দিয়ে যা। তখন সে কি করে, সে ওই গাছটি কেটে ফেলে। আর ভয়ানক ঘটনা শুরু কিন্তু এখান থেকে। ওই যে ফকির যে গাছ কাটতে গিয়ে ব্যথা পেয়েছিল, উপর থেকে পড়ে গিয়েছিল, এরপর থেকে সে আর হাঁটতে পারে না, একদম বিছানায় পড়ে গেছে, এরকম একটা অবস্থা। ওয়াশরুমে যেতে গেলেও খুব কষ্ট পায়, আস্তে আস্তে লোকের সহযোগিতা নিয়ে যেতে হয়, এবং সে আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে, এবং শুকাতে শুকাতে এমন একটা অবস্থা হয়ে যায় তার শরীরে হাড্ডি ছাড়া আর কিছু দেখা যায় না, এবং তার শরীরে ভয়ানক ব্যথা, এবং এমন ব্যথা, সে ব্যথায় ছটফট করতো। এইভাবে কিন্তু প্রায় 3 মাস কেটে যায়। সবাই চিন্তা করে যে যেহেতু উপর থেকে পড়ে গিয়েছিল, হাড়ে কোনো সমস্যা হয়েছে, এই জন্য এরকমটা হতে পারে। তো অনেক ডাক্তার দেখানো হয়েছে, তার রোগ ধরা পড়ে না। তো এরপরে কি হয়, ওনাকে একটা কবিরাজ দেখানো হয়। তো কবিরাজ বলে যে, আমি তো ঠিক বুঝতে পারছি না, একজন ভালো হুজুরের সন্ধান দেয়, যে তুমি তার কাছে নিয়ে যাও, উনিও তো ভালো করে বলতে পারবে। তখন ওই সময় এক বড় বুজুর্গ ইমাম সাহেবের কাছে নিয়ে যায়। ইমাম সাহেব তাকে দেখার পর কিছুক্ষণ চুপ করে থেকে বলছে যে, তুমি তো মিয়া খুব বাড়াবাড়ি করছো, তুমি স্বপ্নে দেখো নাই যে কেউ তোমাকে বলছে যে গাছটা না কাটতে, তুমি তারপরও গাছটা কাটতে গেছো, কেন গাছটা কাটতে গেলা? বলে যে, আমি আসলে ঠাট্টা তামাশা করে একটা চ্যালেঞ্জ নিয়েছিলাম যে গাছটা আমি কাটবো, কেউ যেহেতু কাটতে পারিনি, গাছটা যদি আমি কাটতে পারি আমার নাম হবে। তখন ওই হুজুর বলে, এখন তো তোমার নাম পড়ে মরুক, তোমার তো জান নিয়ে টানাটানি। কারণ হলো, ওই গাছে হাজী সাহেবের অনেক জিন থাকতো, যারা খুবই ভালো নামাজ কালাম পড়া পরহেজগার জিন। হাজী সাহেব যখন মারা যান, মারা যাবার পর অনেক জিন ওইখান থেকে চলে যায়, কিন্তু কিছু জিন থেকে যায় যারা হাজী সাহেবকে খুবই সম্মান করত, শ্রদ্ধা করত। সকলেই করত, কিন্তু বেশ কিছু জিন খুব বেশি করত। তারা চিন্তা করে যে এই পরিবারের জন্য কোনো ক্ষয়ক্ষতি না হয়, এই জন্য আমরা থেকে যাই। কিন্তু পরিবারের সদস্যরা, তারা যখন ওই গাছটি কাটার উদ্যোগ গ্রহণ করে, তখন ওই জিনেরা নাকি নিজেরা আলোচনা করে যে ওদের পরিবারকে আমরা পাহারা দিব, অথচ ওরাই আমাদেরকে বাস্তুহারা করে ফেলছে, গাছটা কেটে ফেলছে। তখন ওরা বলে, তাহলে ওকে স্বপ্ন দেখাও যাতে করে না কাটে। স্বপ্ন দেখানোর পরে ওরা গাছটি কাটতে থাকে, মানে কাটার সিদ্ধান্তে অটল থাকে। তখন ওই কাঠুরিয়াদেরকে স্বপ্ন দেখায়, কাঠুরিয়ারা আসে না। কিন্তু হাজী সাহেব ওই জিনদেরকে ওয়াদা করিয়ে নিয়েছিল যে আমার ইন্তেকালের পরে আমি যেভাবে তোমাদের সাথে কথা বলি, বা তোমাদেরকে যেভাবে মহব্বত করি, তোমরা যেভাবে আমাকে মহব্বত করো, আমার সন্তানরা কিন্তু এই বিষয়গুলো বুঝবে না, এবং অন্য আমার সন্তানরা ছাড়াও আমার আত্মীয় স্বজনরা বুঝবে না। তাদের দ্বারা তোমরা মনে কষ্ট পেতে পারো, কিন্তু আমাকে কথা দাও, তোমরা তাদের কোনো ক্ষতি করবে না। এবং প্রত্যেকটা জিনের কাছ থেকে হাজী সাহেব প্রতিশ্রুতি নিয়েছিল, ওয়াদা নিয়েছিল, যে যত যাই কিছুই ঘটুক না কেন, ওই জিনদের সাথে বা জিনদের ইচ্ছার বিরুদ্ধে ওই জিনগুলো কারো কোনো ক্ষতি করবে না। মূলত এই প্রতিশ্রুতির কারণেই ওই জিনেরা কারো কোনো ক্ষতি করছিল না, শুধু স্বপ্নই দেখাচ্ছিল। ওই ফকির যখন উঠেছিল, জাস্ট তাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিল। আর ওই ফকির যখন উঠেছিল, তখন যে কান্নার শব্দ শুনছিল, এটা মূলত জিনেরই কান্না। তারা এখানে থাকতে পারবে না, চলে যেতে হবে, এই চিন্তা করে তারা কাঁদছিল। আর ওই যে কাকগুলো,
ওই কাকগুলো মূলত জিন ছিল। তারা যেমন কা কা করে চারদিকে চক্কর দিয়েছিল, তারা মূলত হাজী সাহেবের বাড়িকে বিদায় জানিয়েছিল এবং তারা আর ফেরত আসেনি। এখন প্রশ্ন হলো যে তাহলে এই যে ফকির, সে শুকিয়ে যাচ্ছে কেন, তার এই অবস্থা হলো কেন? তাই যদি হয় যে কারো ক্ষতি করবে না, হাজী সাহেবকে ওই জিনগুলো ওয়াদা করেছে, তাহলে কেন এর এই অবস্থা হচ্ছে? প্রিয় লিসেনার্স, ওই জিনদের কারণে কিন্তু এই ফকিরের এই অবস্থা হয়নি। এই হাজী সাহেবের গাছ কাটার জন্যও কিন্তু ফকিরের এই অবস্থা হয়নি, হয়েছে অন্য কারণে। সেটি হলো, ও ওই হাজী সাহেবের গাব গাছ কেটে যখন ওই সুফিয়া যেই গাব গাছে গলায় দড়ি নিয়েছিল, ওই গাছটি যখন কেটেছে, ওই গাছে ওই যেই দুষ্টু জিনকে বন্দি করে রাখা হয়েছিল, ওই জিনটি তখন মুক্ত হয়ে যায় এবং ওই জিনটি মূলত এই ফকিরকে ক্ষতি করেছে, মানে তার এই অবস্থা করে দিয়েছে। আর এই কারণে সে আরো সপ্তাহখানেক ভুগতে ভুগতে মারা যায়। তো ঘটনা কিন্তু এখানেই শেষ না, ঘটনা আরো আছে। এরপর আরো বেশ কিছু বছর কেটে যায়, কিন্তু তেমন কোনো সমস্যা হয় না। কিন্তু সমস্যার সূত্রপাত হয় আর একটা বিষয়কে কেন্দ্র করে। ওই যেই বাড়িটা, মানে সুফিয়া যেই বাড়ির বউ ছিল আর কি, ওই বাড়ির ওই লোকজনের সাথে একটি ভয়ানক ঘটনা ঘটে। ওই বাড়ির বড় ছেলে, তার নাম হচ্ছে বাবু মিয়া। ওই বাবু মিয়ার বিয়ের কথাবার্তা হয়, বিয়েও হয়। বিয়ে করে বউ তাদের বাড়িতে নিয়ে আসে। আমাদের সমাজে যেটা হয় যে বিয়ে করে যখন বাপের বাড়ি থেকে বউ চলে আসে, তখন আসার পরের দিন বা তার পরের দিন বা একটা নির্দিষ্ট দিনে ওই মেয়ের বাড়ির লোকজনদেরকে দাওয়াত করা হয়। তারা আসে, তারা আসার পর আবার স্বামী সহ বউ নিজের বাপের বাড়িতে যায়। এটাকে আমরা ফিরানি বলি, নায়র বলি, বা এরকম কিছু শব্দ আছে। কিছু শব্দ মানে এই টাইপের বিভিন্ন অঞ্চলে এই ধরনের শব্দগুলো প্রচলিত থাকে আর কি। তো কি হয়েছে, ওই বাবু মিয়ার বিয়ের পরে তার শ্বশুর বাড়ির লোকজন আসছে, ওই বাড়িতে অনুষ্ঠান। তারপর অনুষ্ঠান শেষে তখন ওই বউ স্বামী সহ, মানে ওই বাবু মিয়া সহ ওই বউর বাড়িতে চলে যায়, মানে বাবু মিয়া তার শ্বশুর বাড়িতে যায়। এদিকে বাড়িতে বাবু মিয়ার আত্মীয় স্বজন আছে, মা বাবা এরা আছে আর কি। ওদিকে কি হয়েছে, যখন ওই প্রোগ্রামটা হয়েছে বা অনুষ্ঠান হয়েছে, কিছু মানুষ খাওয়া দাওয়া করে বিভিন্ন ময়লা আবর্জনা কি করেছে, ওই যে গাব গাছটি যেখানে ছিল ওখানে নিয়ে ফেলেছে। যখন বাবু মিয়ার মা বাবা রাত্রে ঘুমিয়েছে, রাত তখন মানে অনেক আনুমানিক কয়টা এটা ঠিক বলা যায় না, হয়তোবা একটা দুটা এরকমটা হতে পারে। তো সারাদিন যেহেতু অনেক পরিশ্রম করেছিল, ঘুম এসেছিল তাদের। তো রাত্রে দুজন একত্রে ফিল করছে, একজন আরেকজনকে বলছে যে এই আমার শরীরটা এরকম চেপে আসছে কেন, মনে হচ্ছে কেউ দড়ি দিয়ে আমাকে বেঁধে রেখেছে। তখন তার পাশের শোয়া তার ওয়াইফও বলছে, হ্যাঁ আরে আমারও তো এরকম মনে হচ্ছে, কিন্তু আর উঠতে পারছে না। ঘরের এক কোনায় কিন্তু আলতো করে হারিকেন জ্বালানো ছিল। ওই হারিকেনের আলোতে তারা দেখতে পায় যে সাপের মতো কিছু একটা, মানে তারা দেখছে এটা কিছু একটা তাদের শরীরকে পেঁচিয়ে রেখেছে, এবং সেটি সাপের মতো ওরকম আঠালো না, মানে খসখসে না বা এরকম জলীয় না, কিন্তু মনে হচ্ছে এটি মোটা চুল দিয়ে সমস্ত শরীরকে পেঁচিয়ে রাখা হয়েছে এবং আস্তে আস্তে শরীরটাকে আরো চাপ দিচ্ছে। তখন তারা বুঝতে পারে যে দূরে একটা অবয়ব দাঁড়িয়ে আছে, আর ওই অবয়বের মাথার চুলই বড় হয়ে তাদের শরীরকে পেঁচিয়ে রেখেছে। আর ওই অবয়বের চোখ দুটো মনে হচ্ছে যে লাইটের মতো জ্বলজ্বল করছে, কিন্তু লাল চোখ, কিন্তু লাইটের মতো জ্বলজ্বল করছে। তখন ওটি বলে ওঠে যে তোরা অনেক ভালো মন্দ খেলি আর ময়লা আবর্জনা আমার গায়ের উপর ফেললি, এত কিছু আয়োজন করলি, আমাকে কিছু দিসনি। তো এইবার বোস কেমন লাগে? তখন
ওই অবয়বটি কি করে, ওই চুল দিয়ে তো পেঁচিয়ে ধরে রেখেছিল, মানে সজোরে আশ্রে ফেলে দেয় ওই দুইজনকে খাটের উপর থেকে নিচে। তারা ওইখান থেকে নিচে পড়ে ওই চুলের বাঁধন তাদের শরীর থেকে তখন আবার খুলে গিয়েছে। দুইজন কোনো মতে পরিমরি করে দরজা দিয়ে ঘর থেকে বাইরে বের হয়ে চিৎকার চেঁচামেচি শুরু করে দিয়েছে। ওদিকে তারা বের হওয়ার পর পরই দেখে যে উঠোনে বড় বড় আকৃতির 15-20টা কুকুর দাঁড়িয়ে আছে এবং ওই কুকুরগুলো জোরে জোরে ঘেউ ঘেউ করছে, এবং এগুলো কোনো স্বাভাবিক কুকুরের আকৃতিতে ছিল না, অনেক বড় বড় আকৃতিতে ছিল। আর ভেতর থেকে ধুমধাম আওয়াজ, এবং তারা দেখতে পায় যে খাট ভেঙে ওই ভাঙা অংশগুলো ওই দরজা দিয়ে ওই অবয়বটি ছুঁড়ে ছুঁড়ে তার দিকে, মানে ওই হাজবেন্ড ওয়াইফের দিকে মারছে। যদিও তাদের গায়ে লাগেনি। এই ঘটনা ঘটছে, ওনারা তো চিৎকার চেঁচামেচি করছে। তখন কি হয় যে ওরা দুজন ক্ষমা চায় যে ভুল হয়ে গেছে, ক্ষমা করে দেন, এরকমটা আর হবে না। তখন বলে যে ঠিক আছে, এবারের মতো ক্ষমা করে দিলাম, আগামীকালকে একটা খাসি যেখানে ময়লা ফেলেছিলি, যেখানে গাব গাছটা ছিল, ওইখানে রেখে আসবি আগামীকালকে রাতের বেলা, তাহলে ক্ষমা করে দিব। বলে আচ্ছা ঠিক আছে, তাই হবে। এরপরে ওই কুকুরগুলো হঠাৎ করে মিলিয়ে যায় এবং ওই অবয়বটিও বাতাসের সাথে মিলিয়ে যায়। সত্যি তারা পরের দিন এই কাজটি করেছিল এবং ওই খাসির কিন্তু আর অস্তিত্বও পাওয়া যায়নি, যে কোথায় গেল, কে নিল, এটা জানা যায় না। এখানে একটা অদ্ভুত বিষয় হলো, এই যে কুকুর চিৎকার চেঁচামেচি করলো, তারা চিৎকার চেঁচামেচি করলো, এই যে খাট টাট ভেঙে ফেললো, ধুমধাম শব্দ হলো, আরেকটি ব্যাপার হয়েছিল, সেটি হলো ওই যে ঘর, তারা যে ছোট ঘরে থাকে, এই ঘরটিও মানে এক পাশ থেকে ধাক্কা দিয়ে মানে কাত করে ফেলে দিয়েছিল। তারপরে মূলত ওই ক্ষমা টমা চেয়েছিল আর কি। তো এই যে এত ঘটনা ঘটে গেল, আশেপাশের প্রতিবেশীরা কিন্তু কোনো শব্দই পায়নি, কোনো শব্দ পায়নি। এটা একটা অদ্ভুত ব্যাপার। আর একটা মজার ব্যাপার হলো, এই যে যিনি ঘটনা আমাদেরকে পাঠিয়েছেন, এই যে তারেক রহমান ভাই, উনি এবং ওনার বন্ধু যেই রাতে এই ঘটনাটি ঘটেছে, ওই সময় তারা কোনো জায়গা থেকে ফিরছিলেন, অনেক রাত হয়ে গিয়েছিল। ফেরার সময় এই যে বাবু মিয়াদের বাড়ি, মানে বিয়ে বাড়ি যেটা, যখন ওটা কাছাকাছি এসেছে, তখন তারা নাকি দেখে যে বাঁশঝাড়ের ভেতর থেকে 15-20টা বড় বড় কুকুর বের হয়ে বাবু মিয়াদের বাড়ির দিকে যাচ্ছে। তারা বলে যে কি ব্যাপার, এতগুলা কুকুর, এত বড় বড় কুকুর কোত্থেকে আসলো, আর ওদিকে বাবু মিয়াদের বাড়ির দিকে যাচ্ছে, ঘটনা কি? ওরা জাস্ট এতটুকুই দেখেছিল, আর কিচ্ছু দেখেনি। পরের দিন তারা এই সমস্ত বিষয় জানতে পারে। তখন তারা বলে যে আরে, এই কুকুরগুলোকে তো আমরাও দেখেছিলাম। তো যাই হোক, এরপর থেকে তেমন কোনো ঘটনা এখনো ঘটছে কিনা, যদিও তারেক রহমান ভাই আমাকে লিখে পাঠাননি। তো এটি ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, এখানে একটি বিষয় আমার কাছে খুবই ভালো লেগেছে, সেটি হলো যে ওই জিনেরা কিন্তু চাইলে ক্ষতি করতে পারতো, কিন্তু তারা ওয়াদা করেছিল যে তারা ক্ষতি করবে না, এবং তারা তাদের ওয়াদা রেখেছে। তারা ক্ষতি করেনি, কিন্তু ক্ষতি করেছে অন্য জিন। আর ওই ছোট গাব গাছটি কাটার কারণে ওই জিনটি মুক্ত হয়ে গিয়েছিল। গাছটি কাটার ফলে যেই দোয়া দরুদ পরে ওই জিনেরা ওই জিনকে মানে বন্দি করে রেখেছিল, সেই দোয়া দরুদের প্রভাব নষ্ট হয়ে যায় এবং সে বেরিয়ে পড়ে, এবং সে বেরিয়ে এই ধরনের ঝামেলা সৃষ্টি করে। যাই হোক, এটি ছিল ঘটনা। আশা করছি ঘটনাটি আপনাদের ভালো লেগেছে, এবং তারেক রহমান ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। যার ঘটনা শেয়ার করব তার নাম মমিন, কিন্তু জায়গার নাম প্রকাশ করতে নিষেধ করেছেন তিনি। ওনার বয়স এখন 60। ঘটনাটা গাইবান্ধা জেলার কোনো এক শ্মশানের। ঘটনা যখন ঘটে তখন তিনি 20 বছরের যুবক। অদম্য উচ্ছ্বাস নিয়ে তিনি সহ আরো 2 বন্ধু পুরো এলাকা চষে বেড়ান। ঘটনা ঘটে এমনই এক জুলাই মাসে। চারিদিকে ফাঁকা ফসলি জমি, ছোট্ট একটা নদী বুক চিরে বয়ে চলেছে। সেই নদীর ছোট একটা নালার পাশেই বিশাল এক বট গাছ, যার নিচে
দিনেও অন্ধকারাচ্ছন্ন। নালার ওপরে ছোট একটা ব্রিজ, তার পাশেই সেই বট গাছ, আর গাছের পাশেই শ্মশান। গাছের নিচে হিন্দু ধর্মের কিছু মূর্তি রাখা, সেগুলো বাঁশের বেড়া দেওয়া। তবে কিছু মূর্তি দেখে মনে হয় অনেক বছরের পুরনো এবং কিছু অংশ ভেঙেও গেছে। আর গাছের চারপাশের মাটিতে সিঁদুর ছিটানো। তার ভাষ্যমতে তার জন্মের পর থেকে এই গাছ এমনই দেখে আসছে। গাছের ডাল থেকে শিকড়ের মতো লতা ঝুলে পড়েছে রাস্তায়। নিচ দিয়ে হেঁটে গেলে সেই শিকড় মাথার সাথে লাগে, তারপরেও কেউ তা কাটে না। কথিত আছে কোনো এক লোক এই গাছের একটা ডাল কাটে, তখন সেই কাটা অংশ দিয়ে কয়েক ফোঁটা তাজা রক্ত বের হয়। এরপরে সেই লোক নাক মুখ দিয়ে রক্ত বের হয়ে মারা যান। তখন থেকে এই গাছের ডাল ভেঙে পড়ে থাকলেও কেউ নিয়ে যায় না, ওখানেই পচে মাটিতে মিশে যায়। আশেপাশের 1 কিলোমিটারের মাঝে কোনো বাড়ি নেই। সারাদিন বয়ে চলা বাতাসের শব্দ, আর এছাড়া নীরবতা ভাঙার কোনো উপকরণ নেই আশেপাশে। এক বিকেলে তিনি হাঁটতে হাঁটতে সেই ব্রিজের উপরে এসে দাঁড়ান। নদীতে তখনও বন্যার পানি আসেনি, কিন্তু টানা কদিনের বৃষ্টির পানিতে নদী অর্ধেক ভরে গেছে, আর নালায় তখন কোমর সমান পানি। তিনি ব্রিজের উপরে দাঁড়িয়ে এক দৃষ্টিতে তাকিয়ে আছেন জ্বলতে থাকা একটা চিতার দিকে। একটু দূরেই একটা লাশ পোড়ানো হচ্ছে। একজন একটা বাঁশ দিয়ে চিতাটা খুঁচিয়ে খুঁচিয়ে ঠিক করে দিচ্ছে, যেন ভালো করে পুড়ে যায় সব। আর একদল লোক পাশে ঢোল নিয়ে কি যেন একটা বলে চলেছে। সূর্য তখন হেলে পড়েছে পশ্চিম আকাশে। সন্ধ্যার লাল আভা ছড়িয়ে পড়েছে। হালকা বাতাস, চিতার কাঠ পোড়ার শব্দ, আর সাথে ঢোলের বাদ্য এক মোহনীয় পরিবেশ তৈরি করেছে। হঠাৎ একটা দমকা গরম বাতাস এসে লাগলো তার গায়ে। এতক্ষণে তিনি খেয়াল করলেন প্রায় সন্ধ্যা নেমেছে, এখন বাড়ি ফিরতে হবে। গ্রামে তখন কদিন টানা বৃষ্টিতে ফসলের মাঠেও হাঁটু পানি জমে গেছে। চারিদিকে মাছ ধরার হই পড়েছে। গ্রামের মানুষ রাতে কেরোসিন তেলের মশাল আর ব্যাটারি লাইট হাতে মাছ ধরতে যায়। মাছ ধরার নেশা তার সহ বাকি বন্ধুর একেবারেই কম না। 3 জন প্রায় প্রতিদিন মাছ ধরতে যায় রাতে। বাড়ির পাশে রাতে বের হলেই দেখা যায় মাঠের হাঁটু পানিতে অনেক মানুষ মাছ ধরছে। কেউ গুনগুন করে গান করছে তার সাথে। চারিদিকে একটু পর পর শুধু আলো। ক্যাটা দিয়ে তারা 3 বন্ধু মিলে কই, টাকি সহ অনেক মাছ ধরে প্রতি রাতে। কদিন পরে এক গ্রাম্য আড্ডায় তারা জানতে পারল নালার ওদিকে জমির অনেক মাছ নেমে গেছে। নালায় তাই প্রচুর মাছ পাওয়া যাচ্ছে। মাছ বেশি পাওয়ার আরো বড় কারণ হলো ওদিকে সেই গাছ আর শ্মশানের কারণে কেউ মাছ ধরতে চায় না। তারা 3 বন্ধু মিলে সিদ্ধান্ত নিল আজ রাতে তারা ওখানে যাবে মুঠো জাল নিয়ে মাছ ধরতে। রাতে খাওয়া শেষ করে কথা মতো 3 জন বাড়ি থেকে রওনা হয় এবং সেই বটগাছের নালার দিকে যায়। তারা 2 জন মুঠো জাল আর 1 জন ক্যাটা নিয়েছিল। সেখানে যখন তারা পৌঁছায় তখন রাত প্রায় 9টার কাছাকাছি। আশেপাশের জমিতে কোনো লাইট নেই, কোনো কোলাহল নেই, শুধু বাতাসের ঝাপটায় বটগাছের পাতার শব্দ ভেসে আসছে। তারা গাছ থেকে প্রায় 20 হাত দূরে মাছ ধরা শুরু করে। 3 জন মিলে 2-3টা ব্যাটারি লাইট তাদের কাছে। কথা মতো মাছ পাচ্ছেও তারা অনেক। 3 জনেই খুব খুশি। মানুষ ভয় এদিকে আসে না, তাই সব মাছ এদিকে জমে আছে। প্রতিবার জালে প্রায় অনেক পরিমাণ মাছ ধরা পড়ছে। তারা নিজেদের মাঝে বলাবলি করছে এখন থেকে প্রতিদিন এখানে আসতে হবে মাছ ধরতে। তারা মাছ ধরছে আর বট গাছের দিকে এগিয়ে আসছে। মনে হচ্ছে ওদিকে আরো বেশি মাছ উঠছে জালে। তারা ব্রিজটা তখন পার করেছে। সামনে লাইট ধরতেই দেখলো একটা বাঁশ পুঁতে রাখা হাঁটু পানিতে তার মাথায় ছোট একটা লাল কাপড় টুকরো করে বাঁধা, সেটা বাতাসে উড়ছে। তার পাশে নালার মাটিতে অনেকগুলো পোড়া কয়লা পড়ে আছে। মমিন চাচার মনে পড়ল কদিন আগে ঠিক এখানেই সন্ধ্যায় একটা লাশ পোড়াতে দেখেছেন তিনি। শ্মশানে লাশ পোড়ানোর সময় যে বাঁশটা দিয়ে চিতা খোঁচাতে দেখেছেন সেই বাঁশটাই ওখানে রাখা। শ্মশানের
লাশ পোড়ানোর পরে অনেকেই এমন লাল কাপড় বাঁশের মাথায় বেঁধে রেখে সেটা মাটিতে পতাকার মতো করে রেখে চলে যায়। তার ব্যাপারটা স্বাভাবিকই লাগলো এবং স্বাভাবিকভাবেই ওই জায়গাটা পার হয়ে যেয়ে আবার মাছ ধরতে শুরু করলেন তিনি। তারা হাঁটু পানিতে নেমে মাছ ধরছে। হঠাৎ একটা চাপা গর্জন শুনে পেছনে তাকায় মমিন চাচা। দেখেন একটা বিশাল দেহী শিয়াল দৌড়ে আসছে তাদের দিকে। পাশে থাকা তার এক বন্ধু শ্মশানের সেই বিশাল বাঁশ তুলে জোরে একটা কোপ দেয় শিয়ালটাকে। সাথে সাথেই যেন সেটা বাতাসে মিলিয়ে গেল। চোখের সামনে এমন জায়গায় এমন একটা দৃশ্য দেখে তিনজন প্রচন্ড ভয় পেয়ে যান। তারা খেয়াল করে সেই গাছের নিচে আর পাশের ঝোপঝাড়ে অনেকগুলো রক্তবর্ণ চোখ ভেসে আছে। মনে হচ্ছে চোখগুলো আগুনের তৈরি, কোনো মনি নেই সেই চোখে। সব যেন রাগে আগুনের মতো জ্বলছে। তখন মমিন চাচা আর তার এক বন্ধু খেয়াল করলেন তারা লাইটগুলো সুইচ অন করে রেখেছে, কিন্তু লাইটে কোনো আলো জ্বলছে না। তারা লাইট খুলে ব্যাটারিগুলো আবার লাগায়, কিন্তু তবুও আলো নেই। চারিদিকে তখন ঘন কালো অন্ধকার যেন ভর করেছে। সব নীরবতা ভেঙে গাছের নিচ থেকে একটা শেয়াল ডেকে উঠল করুণ আর্তনাদ করে। মনে হচ্ছে সেই করুণ আর্তনাদ বুক ছেদ করে এপাশ ওপাশ বেরিয়ে গেল। সাথে সাথেই পাশে থাকা শেয়ালগুলো রাগান্বিত সুরে ডেকে উঠল। তাদের তিনজনের মনে হলো শেয়ালগুলো এবার তাদের হয়তো ছিঁড়ে খাবে। এতই রাগান্বিত সেই সুর। তারা তখনও হাঁটু পানিতে দাঁড়িয়ে কি করবে কিছুই বুঝতে পারছে না। ঠিক তখনই শেয়ালের ডাক রূপ নিল চাপা একটা গর্জনে। জ্বলন্ত চোখগুলো এগিয়ে আসছে তাদের দিকে। তিনজন জাল লাইট খোলই ফেলে নিজেদের হাত শক্ত করে ধরে নিল। তাদের সামনে এখন একটাই পথ, নালার এক বুক পরিমাণ পানি পার হয়ে দৌড় দেয়া। এক বন্ধু তাদের বলল, এভাবে থাকলে এখানে মারা পড়ব, যে করেই হোক নালা পার হয়ে দৌড়ে লোকালয়ে যেতে হবে। তারা বুক সমান পানির মাঝ দিয়ে নালা পার হয়ে জমির মাঝে দৌড়াতে শুরু করলো। ততক্ষণে সবাই তার হাত ছেড়ে দিয়েছে। ঘন অন্ধকারে কে কোন দিকে দৌড়াচ্ছে তার ঠিক নেই। মমিন চাচা দেখেন তার পাশে তার বন্ধুরা নেই। তিনি তাদের নাম ধরে জোরে জোরে ডাক দেওয়ার চেষ্টা করেন, কিন্তু ভয়ে যেন মুখ দিয়ে কোনো কথাই বের হচ্ছে না। পেছনে তাকিয়ে দেখেন সেই চোখগুলো এখনো তার দিকে দৌড়ে আসছে। জীবন বাঁচানোর জন্য শরীরের সমস্ত শক্তি দিয়ে দৌড়ে চলেছেন তিনি। হঠাৎ তিনি দেখেন তার পাশ দিয়ে বিশাল দেহের একটা গরু দৌড়ে চলেছে। কিন্তু সবচেয়ে ভয়ের ব্যাপার হলো গরুর সম্পূর্ণ শরীরে দাউ দাউ করে জ্বলছে আগুন। এমনকি সেই গরুর গলায় যে দড়িটা সেটাও আগুনে জ্বলছে। অবাক করা বিষয় হলো কিছুই পুড়ছে না। দূরে থেকে তিনি সেই আগুনের তাপ টের পাচ্ছেন। তিনি আশেপাশে তার বন্ধুদের কোনো চিহ্নও দেখতে পেলেন না। তিনি গরুকে দেখে আর অন্য পাশ দিয়ে দৌড়াতে শুরু করলেন। কিছুক্ষণ দৌড়ানোর পর খেয়াল করলেন গরুটা তার পাশে নেই। শেয়ালগুলো দেখা যাচ্ছে না পেছনে। তিনি সামনে একটু দূরে এগিয়ে একটা আলো দেখতে পেলেন। সেদিকে সাহায্যের আশায় আবার দৌড় দিলেন। ততক্ষণে তার শরীর দরদর করে ঘামছে। দৌড়ে আলোটার কাছে যেতেই বুঝতে পারলেন এটা আসলে একটা চিতা জ্বলছে। আশেপাশে কেউ নেই, শুধু দাউ দাউ করে আগুন জ্বলছে চিতায়। তবে সবচেয়ে ভয়ের যে ব্যাপার তা হলো তিনি দেখলেন চিতার পাশেই সেই বটগাছ চিতার আগুনের আলোয় যেন ঝলমল করছে। তিনি চিন্তা করতে লাগলেন তিনি তো দৌড়ছেন উল্টো দিকে, তাহলে এখানে গাছ আসলো কোথা থেকে? যেহেতু তিনি নালা পার করে দৌড়েছেন তার তো গাছের কাছে আসার কোনো কারণই নেই। নালা পার হবার কথা, কিন্তু তার স্পষ্ট মনে আছে এখন তিনি কোনো নালা পার করেননি। এসব চিন্তা করতেই দেখেন চিতারা থেকে কাঠগুলো আগুন জ্বলা অবস্থায় মাটিতে পড়ে গেল, আর মাঝে থেকে একটা মানুষের অবয়ব তার দিকে দৌড়ে আসতে শুরু করলো। সেই অবয়বের পুরো শরীরে আগুন, সেই গরুটার মতো। তিনি আবার ফসলের মাঠ দিয়ে দৌড়াতে শুরু করে দিলেন। এবার তিনি বেশ জোরেই দৌড়াচ্ছেন। বন্ধুদের ডাক দিতে পারলেন, কিন্তু ফাঁকা মাঠেও তার ডাক যেন প্রতিধ্বনিত হচ্ছে। তার বন্ধুদের কোনো নিশানা পর্যন্ত নাই। ঠিক কত সময় আর কোন দিকে দৌড়াচ্ছেন তার কোনো হিসেব নেই। তিনি যখন থামলেন দেখেন পেছনে আর কেউ নেই। তিনি দেখেন তার পাশে আবার সেই বটগাছ, আর তার নিচে একটা তেলের প্রদীপ জ্বলছে। এবার তিনি প্রচুর ভয় পাওয়া শুরু করলেন। তার কথায় প্রতিধ্বনিত হচ্ছে, আবার ঘুরে ফিরে সেই গাছের কাছে আসছেন বারবার তিনি। তার বন্ধুদের কোনো খোঁজ খবর নেই কি হচ্ছে তার সাথে। এবার সে সাহস করেই গাছটার সেই প্রদীপটার দিকে এগোয়। গাছের কাছাকাছি যে তার জন্য চূড়ান্ত ভয় অপেক্ষা করছে এটা তিনি জানতেন না।
তিনি যখন গাছটির দিকে এগোলেন, দেখলেন গাছের সেই ডাল থেকে ঝুলে থাকা শিকড়ের মতো লতার প্রত্যেকটির সাথে একটা করে গলায় ফাঁস দেয়া লাশ ঝুলে আছে। তাদের শরীরগুলো এমন ভাবে পোড়ানো, অনেককে দেখে একটা মাংসপিণ্ড ছাড়া আর কিছুই মনে হচ্ছে না। চারিদিকে মাংস পোড়া গন্ধে ভরে গেছে, মনে হচ্ছে এখনই পেটের ভেতরে সবকিছু মুখ দিয়ে বেরিয়ে আসবে। আবার ভয়ে তিনি দৌড়াতে শুরু করলেন উল্টো দিকে। আর তার শুধু মনে হচ্ছে, এই গাছটাকে আমি আর দেখতে চাই না। কিছু দূর যাওয়ার পর তিনি অনেকগুলো উঁচু জমি দেখতে পান। সেই জমিগুলো ধানের বীজ লাগানো। তার মাঝ দিয়ে দৌড়াতে গিয়ে আবার কিছু প্রদীপ দেখতে পান তিনি। কিন্তু অবাক করা বিষয় হলো, প্রত্যেক জমির মাঝে একটা করে কবর, আর প্রত্যেক কবরের পাশে একটা করে জ্বলন্ত প্রদীপ। তিনি যে কয়টি কবর দেখেছেন তার সবগুলোর মাঝেই একটা করে রক্ত মাখা কাফন করা লাশ। লাশের রক্তে কাফনগুলো জায়গায় জায়গায় লাল হয়ে গেছে। তার চারপাশে এখন শুধু কবর আর কবর, আর পাশে একটা করে প্রদীপ জ্বলছে। তিনি আবারও দৌড়াতে শুরু করেন আর তার বন্ধুদের ডাকতে শুরু করেন। তিনি কান্না করতে থাকেন আর বারবার বলতে থাকেন, আল্লাহ আমাকে মাফ করে দাও। তার মনে হচ্ছিল এই রাত আর শেষ হবে না। এক অন্ধকারাচ্ছন্নময় কোনো এক জগতের মধ্যে হারিয়ে গেছেন তিনি। দিনের আলো দেখার জন্য এক প্রকার পাগল হয়ে গেছেন তিনি। দৌড়াতে দৌড়াতে পানি তীরের সাথে ধাক্কা খাওয়ার শব্দ শুনতে পান তিনি। সামনে এগুতেই পায়ের গোড়ালি পলিকাদায় ডুবে গেছে তার। আর তার সাথে সে কামড় দিয়ে আছে জিভটাকে, গলায় কাদা মাটিতে ভরা। একটু পরেই লোকগুলো কি যেন একটা অস্পষ্ট বলতে বলতে তার বন্ধুকে সেই চিতায় তুলে দিল। এক লোক একটা মশাল হাতে চিতায় আগুন ধরিয়ে দিল। মমিন চাচা চোখের সামনে তার প্রিয় বন্ধুর দেহটা চিতার আগুনে গ্রাস করে নিতে দেখলেন। তিনি আর সহ্য করতে না পেরে জ্ঞান হারিয়ে ফেলেন। মমিন চাচা যখন জ্ঞান ফিরল, তখন তিনি দেখলেন তিনি একটা উঠোনের মতো জায়গায় শুয়ে আছেন। চারিদিকে তখনও অন্ধকার। তার পরিচিত কজন লোক তার পাশে বসে আছে। মমিন চাচা লাফ দিয়ে উঠে বললেন, আমি এখানে কোথায় এসেছি? মমিন চাচা দেখেন তার বাবাও তার পাশে। মমিন চাচার বাবা তাকে বলেন, তোরা সেই কখন মাছ ধরতে এসেছিস আর এখনো কোনো খোঁজ খবর নেই। আমরা ভাবলাম কিছু হলো নাকি, তাই তোদের খোঁজ করতে এসে দেখি তুই শ্মশানে অজ্ঞান হয়ে পড়ে আছিস নালার পাশে। এরপরেই তিনি দেখেন তার দুই বন্ধুর বাবা তাকে বলছে যে আমাদের ছেলে দুটো কই। মমিন চাচা বললেন, তাদের খুঁজে পান নাই? তার বাবা বললেন, না, আমরা শুধু তোমাকে পেয়েছি, জাল সহ অনেক কিছুই আর পাইনি। মমিন চাচা তখন সব ঘটনা খুলে বলেন। সবাই মমিন চাচাকে ওই বাড়িতে আরো কজন সহ রেখে বাকি দুজন খুঁজতে বের হয়ে যান। অনেক খোঁজাখুঁজির পর এক বন্ধুকে পাওয়া যায় নালা থেকে একটু দূরে একটা ঝোপের মাঝে। সেও অজ্ঞান অবস্থায় পড়ে আছে, কিন্তু অপর এক বন্ধুকে অনেক খোঁজার পরেও পাওয়া যায় না। তারা বাধ্য হয়ে বাড়িতে চলে আসে। সকাল হলে দিনের আলোতে তারা আবার বের হবে খুঁজতে। যে বন্ধুকে ঝোপের মাঝে পাওয়া যায় তাকেও বাড়িতে আনা হয়। ভোরের দিকে তার জ্ঞান ফিরে আসে, কিন্তু সে জ্ঞান ফেরার পর থেকে যে ওপরের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে, আর কোনো দিকেই দেখে না। সবাই তাকে জিজ্ঞেস করে কি হয়েছে তার সাথে, কিন্তু সে কোনো কথার উত্তর দেয় না, শুধু আকাশের দিকে তাকিয়ে থাকে। একজন তাকে ধাক্কা দিয়ে জিজ্ঞেস করেন, কিন্তু সে ফ্যাল ফ্যাল করে তাকিয়েই আছে। এরপরে ভোরের দিনের আলো ফোটার সাথে সাথেই সবাই মিলে বের হয় অপরজনকে খুঁজতে। মমিন চাচাও তাদের সাথে যান। কালকের সেই জায়গায় গিয়ে মমিন চাচা দেখেন সবকিছু একদম স্বাভাবিক, যেন রাতে এখানে কিছুই ঘটেনি। সকালের ঠান্ডা মৃদু হাওয়া শরীরে এসে লাগছে। জায়গাটা মনে হচ্ছে কত সুন্দর। এর এমন একটা অন্ধকার রূপ কি আসলেই থাকতে পারে, ভাবতে থাকেন মমিন চাচা। তারা শ্মশানের সেই গাছের পাশে নালার হাঁটু পাড়িতে তাদের জালগুলো দেখতে পান। নালা এবং তার দুপাশে ঝোপঝাড় তারা খুঁজতে খুঁজতে নদীর দিকে যায়। হঠাৎ একজন প্রচন্ড জোরে চিৎকার দিয়ে ওঠেন। মমিন চাচা সহ সবাই সেদিকে দৌড় দেন। এরপরে তারা যা দেখেন, এই দৃশ্য কোনো বন্ধুর বা তার বাবার পক্ষে বোধহয় না দেখাই ভালো। তারা দেখেন মমিন চাচার সেই বন্ধুর গলা থেকে পুরোটা মাথা নদীর পলি কাদার মধ্যে ঢুকিয়ে দেয়া, ঘাড় থেকে পুরো দেহটা তার কাদার উপরে পড়ে আছে। দেহের চারপাশে কাদামাটি রক্তে লাল হয়ে আছে। মমিন চাচার এই বন্ধুই শ্মশানের সেই লাঠি দিয়ে শেয়ালটাকে কোপ মেরেছিল। কয়েকজন মিলে মাটি ওখানে থেকে তাকে তোলেন। তারপরে নদীতে নিয়ে কাদাগুলো ধুয়ে ফেলতে শুরু করেন। শরীর থেকে কাদা ধুয়ে ফেলতেই দেখা যায়
শরীরে অসংখ্য আঁচড়ের দাগ, মনে হয় কোনো হিংস্র প্রাণী রাগে এত আঁচড় কেটেছে তার শরীরে। শরীরের কোথাও কোনো গভীর ক্ষতের দাগ নেই, মনে হচ্ছে কিছু একটা তার মাংস খুবলে নিয়েছে। এরপরে তার মুখটা ধুয়ে ফেলা হয়। মমিন চাচা সেদিকে তাকিয়ে চমকে ওঠেন। তিনি গত রাতে চিতার পাশে তার বন্ধুকে লাশ হয়ে ঠিক যেমন দেখেছিলেন, আজ হুবহু সেরকম ভাবে তাকে মনে হচ্ছে। তার চেহারাটাও সেরকম, চোখ জিহ্বা বের হয়ে আছে। তাদের তিনজনকেই বাড়িতে আনা হয়। মমিন চাচার এক বন্ধুকে কবর দেয়া হয়। আরেক বন্ধু উদাস হয়ে শুধু তাকিয়েই থাকে, কোনো কথা বলে না। সেদিনের পর থেকে সে আর কোনো কথা বলেনি। মমিন চাচা আর তার বন্ধুর চিকিৎসা করানো হয় এক হুজুরকে দিয়ে। মমিন চাচা আস্তে আস্তে সুস্থ হতে থাকেন, তার জীবন আবার স্বাভাবিক হতে থাকে। কিন্তু এর প্রায় 10 দিন পরে তার সেই বোবা হয়ে যাওয়া বন্ধুটাও মারা যায়। মমিন চাচা আমাকে বলেন, তিনি এখনো তার সেই বন্ধু দুজনকে স্বপ্নে দেখেন। মাঝে মাঝে তিনি স্বপ্নে দেখেন তারা সেই গাছের নিচে নালাতে মাছ ধরছে। সেই হাসি খুশি তিনজন বন্ধু হঠাৎ ঘুম ভাঙলে দেখেন আর কেউ নেই। তিনি একা শুয়ে আছেন বিছানায়। মমিন চাচা কান্না ভেজা চোখে বলেন, যদি আমরা সেদিন রাতে ওখানে মাছ ধরতে না যেতাম তাহলে আজও ওরা বেঁচে থাকতো। আমার মতো বৃদ্ধ হতো ওরাও হয়তো। সেদিনের সেই রাতের জন্য তাদের হারিয়ে ফেলার ব্যথা হয়তো আমাকে এভাবেই দাঁড়িয়ে বেড়াতে হতো না। সেই অন্ধকারময় রহস্যে ঘেরা রাতে বাকি দুজনের সাথে কি ঘটেছিল তা আজও অজানা। তাদের এই করুণ পরিণতি ঠিক কি কারণে হয়েছিল তার ব্যাখ্যাও আজ নেই। কিন্তু সেই জায়গায় সেই গাছ এখনো দাঁড়িয়ে আছে তার অস্তিত্ব নিয়ে। কালের সাক্ষী সেই বট গাছ আমি দেখিনি, কিন্তু আমি যেন আমার কল্পনার চোখে সেই জায়গাটিতেই ঘুরে আসলাম। দেখলাম সেই বট গাছ, দেখলাম সেই নালা, দেখলাম সেই রাতের টুকরো টুকরো দৃশ্যগুলো। ভয়ে, আতঙ্কে, কেমন যেন অস্বস্তি নিয়ে আমি অনেকক্ষণ ভাবছিলাম যে আসলে কি ঘটেছিল সেই রাতে। That I couldn't send you any incident or stories last week. Actually, I was really busy due to my wedding, and I'm asking for everyone's precious prayer for my new wedded wife, and even I'll be glad if you guys will keep us in your precious prayers. So, বড় ভাই, আমি আমার নেক্সট ইনসিডেন্টে চলে যেতে চাই। এই ইনসিডেন্ট অ্যাকচুয়ালি প্যারানর্মাল, আবার এই ইনসিডেন্টটাকে আপনি ব্ল্যাক ম্যাজিকের সাথেও রিলেট করতে পারেন। তো ঘটনাটাতে চলে যাই। অ্যাকচুয়ালি লাস্ট যে ইনসিডেন্টটা আমি দিয়েছিলাম, এই ইনসিডেন্টও সেম ইউনিভার্সিটি এবং সেম ডরমেটরিতেই হয় আমার সাথে, এবং এই ইনসিডেন্টটা হয় হচ্ছে এই বছর আপনার স্টার্ট আপের দিকে আর কি। তো যেটা হয় সেটা হচ্ছে যে আমি ওই ইনসিডেন্টের পর থেকেই আমার রুম চেঞ্জের জন্য ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন দিয়ে রেখেছিলাম, এবং তারা সেমিস্টার শেষ হওয়ার পরে আমার অ্যাপ্লিকেশনটাকে অ্যাপ্রুভ করে এবং তারা আমাকে বলে যে আই ক্যান মুভ টু অ্যানাদার রুম, সেটা অ্যাকচুয়ালি 10th ফ্লোরে। তো আমাদের ডরমেটরি রুমগুলো অ্যাকচুয়ালি একটা সম্পূর্ণ একটা ফ্ল্যাটের মতো। তো এখানে মনে করেন ফর এক্সাম্পল একটা বাসাতে যেরকম ফর এক্সাম্পল 4-5টা রুম থাকে এরকম, সাথে ইনক্লুডিং ডাইনিং, ওয়াশরুম এন্ড এভরিথিং। তো এক কথায় বলতে গেলে এক একটা ডরমেটরির ফ্ল্যাটগুলোতে 2জন করে স্টুডেন্ট বা 1জন করে স্টুডেন্ট থাকলে হয়তো বা 4জন অথবা 8জন করে থাকে। এই অবস্থাতে অ্যাকচুয়ালি আই ওয়াজ রিয়েলি হ্যাপি। ফার্স্ট থিং, আই ওয়াজ রিয়েলি হ্যাপি যে আমি রুম চেঞ্জ করতে পারছি, বিকজ লাস্ট যে জিনিসটা হয়েছিল এটার পর থেকে অ্যাকচুয়ালি আমি অনেক বেশি ডিপ্রেস থাকতাম ওই রুমটাতে, এবং অ্যাকচুয়ালি আমি জানতাম না যে প্রবলেমটা কি হচ্ছে। তো এইখানে আসার পরে যেটা আমার শুরু হয় সেটা হচ্ছে যে দে অ্যাকচুয়ালি গেভ মি আ রুমমেট, এবং আমি যেহেতু আমাদের ওখানে মেন্টাল হেলথ কাউন্সিলিং হয়, সেই কারণে আমি আমার ডক্টরকে যখন সমস্ত কিছু বলি যে আই এম গোয়িং থ্রু উইথ
দিস থিংস, তখন সে আমাকে বলে যে এটা দুটো রিজন হতে পারে, একটা যে তুমি সবকিছু জেনুইনলি দেখতেছো, অথবা আরেকটা জিনিস হতে পারে সেটা হচ্ছে যে তোমার ইমাজিনেশন থেকে এগুলো আসতেছে বা ইউ আর হ্যালুসিনেটিং। তো সেকেন্ড জিনিসটা হচ্ছে যে আমি একদমই ক্লিয়ার ছিলাম যে আমি হ্যালুসিনেট বা আমার এগুলো ইমাজিনেশন না, কারণ আমি আমার অনেক ছোটবেলা থেকে এই জিনিসগুলোকে আমি ফলো আপ করে আসতেছি এবং আমি দেখছি। সো লাকিলি এখন যে আমার রুমমেট, সে একজন খুবই নেক এবং পরহেজগার মানুষ, 5 ওয়াক্ত নামাজ পড়েন, এবং সব থেকে যেটা ইন্টারেস্টিং বিষয়, এই প্যারানর্মাল বিষয়গুলো নিয়ে ওরও অনেক ইন্টারেস্ট এবং ও অনেক কিছু অবজার্ভ করতে পারে এক্সিস্টেন্স গুলো। তো এই রুমে আসার পরে ওর সাথে বেশ ভালোই আমার বন্ডিং হয়ে যায় এন্ড আমরা দুজন বেশ ভালো ফ্রেন্ড হয়ে যাই এবং একসাথে আমরা it was going through a very good time. বাট যাওয়ার পরপরই যেটা আমি ফলো আপ করতে পারি সেটা হচ্ছে যে স্পেশালি যখন সন্ধ্যা হয়ে যায়, সন্ধ্যার পরের টাইম থেকে আমি যদি রুমের বাইরে যাই বা আমি যদি রুম থেকে ওয়াশরুমের দিকেও যাচ্ছি, আমার কেন জানি মনে হতো সামওয়ান ইজ ফলোইং মি। এবং সব থেকে যেটা বাজে বিষয় ছিল বাবু ভাই, সেটা হচ্ছে যে আমাদের ডরমিটরিতে মানে আমার ফ্ল্যাটে কোনো ফিমেল বা কোনো মেয়ে ছিল না, কোনো মেয়ে রুমমেট ছিল না, বাট আমাদের রুমটাতে প্রতিদিন প্রচুর পরিমাণে মেয়েদের লম্বা লম্বা চুল পাওয়া যেত। তো এই জিনিসটা আমার রুমমেট সবার প্রথমে ফলো আপ করে, ও দেখতে পায়, ও অবজার্ভ করে ব্যাপারটা, এবং একটা পর্যায়ে গিয়ে আমাকে বলে যে তুমি কি তোমার কোনো বান্ধবীকে রুমে নিয়ে আসো? তো আমি তখন বললাম যে না, কেন? তো সে বলে যে অ্যাকচুয়ালি আমি প্রতিদিন এত পরিমাণে মেয়ের চুল ফেলি রুম থেকে ঝাড়ু দিয়ে বা ক্লিন করার সময় যে আমি নিজে আসলে হতবাক হয়ে যাই। এই পরিমাণ চুল যদি কারো মাথা থেকে পড়ে, তার তো মাথা চুল থাকার কথা না। তো এরকম চলতে থাকে এবং একটা পর্যায়ে যেটা শুরু হয় বাবু ভাই, সেটা হচ্ছে যে আমরা হয়তোবা রাতে ঘুমাচ্ছি, আমরা স্লাইড অফ করে দিয়ে এসি অন করে ঘুমাচ্ছি, এবং আমরা ঘুম থেকে ওঠার পরে যেটা দেখি আমাদের স্লাইড সম্পূর্ণভাবে খোলা, এসি চলছে। এরকম সিচুয়েশন গুলো শুরুতে চলতে থাকে অ্যাকচুয়ালি। তো এরকম চলতে চলতে হঠাৎ করেই এটা মোস্ট প্রবাবলি ইট ওয়াজ ফ্রাইডে অর থার্সডে, আমার ঠিক মতো আসলে মনে নাই। তো যেটা হয় সেটা হচ্ছে যে ইট ওয়াজ মিডনাইট এবং আমি ওয়াশরুমে যাই, এবং সব থেকে যেটা মানে বাজে বিষয় হয়, আমাদের ডর্মের প্রত্যেকটা লাইট অফ ছিল সে সময়, এবং আমি ওয়াশরুমে যাওয়ার সময় থরলি যে লাইটগুলো জ্বালিয়ে আমাকে ফলো আপ করতে হবে, আমি ঠিক সেভাবে লাইটগুলো জ্বালিয়ে ওয়াশরুমের দিকে যাচ্ছিলাম। এবং আমার যখন ওয়াশরুমের কাজ শেষ হয়, আমি ঘুরে যখন তাকাই, এবং আরেকটা জিনিস আমি বলি, মিড নাইট যেতে আমি বললাম এবং আমাদের খুব সকালে ক্লাসে যেতে হয়, আই ওয়াজ রিয়েলি স্লিপি এবং আমি ঘুম থেকে উঠে ওয়াশরুমে গিয়েছিলাম। তো একটা ঘুমন্ত একটা ভাব আমার ভেতরে ছিল তখন। এবং আমি যেটা দেখি যখন আমি ওয়াশরুম থেকে বের হই, মানে আই জাস্ট টার্ন অ্যারাউন্ড এবং আমি দেখি যে একটা 4.5 ফিট বা 4 ফিট 8 ইঞ্চি হাইট হবে, এর বেশি না, একটা মেয়ে, তার চুলগুলো সম্পূর্ণ সামনে, মানে তার her face was absolutely covered with her hair and she was standing in front of me. এবং আমি যেহেতু বললাম যে আমি অ্যাকচুয়ালি I was sleeping, so আমি জিনিসটা দেখার পরে ফার্স্টে আমি বুঝতেই পারিনি যে কি হইলো, এবং আমি যখনই সাথে সাথে আবার তাকে যে আমার সামনে কেউ দাঁড়িয়ে আছে and she was not there. সো প্রবলেমটা শুরু হয় এখান থেকে। তো শুধুমাত্র যদি আমি ব্যাপারটা ফলো আপ করতাম, এমন যদি হতো, তাহলে হয়তো বা মেনে নিতাম যে হ্যাঁ আমার ইমাজিনেশন বা আমি হ্যালুসিনেট করছি। বাট ধীরে ধীরে আমার রুমে দেখা যায় এই প্রবলেমগুলো আরো বেশি অ্যারাইজ হতে থাকে। যেমন ফর এক্সাম্পল রুমে যদি একা কেউ থাকে,
ধরে নেন আমি রুমে একা অথবা আমার রুমমেট রুমে একা, তখন এই প্যারানর্মাল অ্যাক্টিভিটি গুলো বা এই এক্সিস্টেন্সটার অ্যাক্টিভিটি গুলো অনেক বেশি রেজ আপ হতে থাকে। একদিন আমি অ্যাকচুয়ালি বিজনেসের কাজে আমি একটু বাইরে যাই এবং আমার রুমমেট বাসায় একা ছিল এবং সে নামাজ পড়ছিল। এমন পরিস্থিতিতে যেটা হয় যে আমার যে আমার বেডের সামনে হচ্ছে আমার কাভার এবং আমার পড়ার টেবিল, তো আমি সেখানে হুক করে হচ্ছে আমার ব্যাগ রেখে গিয়েছিলাম এবং ইট ওয়াজ ফাইন। আমি যখন রেখে গিয়েছি তখনও সবকিছু ঠিক ছিল, বাট ও নামাজ পড়ছে এমন অবস্থায় ব্যাগ সম্পূর্ণভাবে খুলে পড়ে যায়। আমার টেবিলেও বেশ কিছু জিনিস ছিল, বোতল ছিল, পানির বোতল, সেগুলোও পড়ে যায়। ও অ্যাকচুয়ালি কোনো ধরনের রিয়াক্ট না করে ও নামাজটা কমপ্লিট করে। তো আমি আসার পরে ও আমাকে এই বিষয়গুলো বলে এবং সব থেকে যেটা বাজে বিষয় আমরা অবজার্ভ করি বাবু ভাই, সেটা হচ্ছে যে আমরা যখন বাসায় আসার পরে এই আমাদের ঘরটার ভেতরে আমরা ধীরে ধীরে একটা বাজে গন্ধ পেতে থাকি এবং তার সাথে মেয়ের চুল তো রেগুলার চলতেছে, এরকম চলতেই থাকে। এরপরে এই এক্সিস্টেন্সটা অ্যাকচুয়ালি ডিস্টার্ব করা শুরু করে আমার রুমমেটকে এবং আমার আদার্স যে ডরমেট আছে যারা আমার আশেপাশের রুমগুলোতে থাকে তাদেরকেও। আমার পাশের রুমে আরেকদিন রাত্রি 2টার দিকে আমার আরেক রুমমেট দেখে তার বারান্দা দিয়ে একটা আগুন উড়ে বেড়াচ্ছে। তো এটা দেখে অ্যাকচুয়ালি আমার প্রথম যখন আমার রুমের এই ব্যাপারগুলো চলছিল তখন কিন্তু অনেকেই বিশ্বাস করে নাই বা অনেকেই মনে করছে যে অ্যাকচুয়ালি আই এম ট্রাইং টু মেক দেম ওয়ারিড, আই এম ট্রাইং টু মেক দেম স্কেয়ার্ড, যেহেতু এর আগেও একটা ঘটনা হয়েছে। বাট যখন তারা ধীরে ধীরে দেখা শুরু করছে বা শোনা শুরু করছে তখন থেকে অ্যাকচুয়ালি ফ্ল্যাটের সিচুয়েশনটা আরো বেশি খারাপ হওয়া শুরু করছে। তো ও আগুন দেখলো, দেখে সেদিন বেশ ভালোই চিলাচিলি হয়েছে ডরমেটরিতে। তার কয়েকদিন পরে আমার সামনে, আমি আপনাকে ফার্স্টে যে রুমটার কথা বললাম, ইট ওয়াজ জাস্ট ইন ফ্রন্ট অফ মাই ডোর। এখন যে রুমটার কথা বলতেছি এটা আমার ডরমেট, মানে আমার রুমের ঠিক পাশেরটা। ফর এক্সাম্পল দ্যাট ওয়াজ মাই রাইট হ্যান্ড সাইড এন্ড দিস ওয়াজ মাই লেফট হ্যান্ড সাইড। সো ওদের রুমে যেটা শুরু হয়, ওরা রাত হলে পরেই বাচ্চার কান্নার আওয়াজ পাইতে শুরু করে এবং এটা ওরা আমাদেরকেও ডেকে শোনায় এন্ড ইট ওয়াজ কোয়াইট ক্লিয়ার, হ্যাঁ এরকম শোনা যাচ্ছে, মানে কিছুক্ষণ শোনা যায় আবার শোনা যায় না, এরকম ব্যাপারটা। বাট এই ইনসিডেন্ট গুলো কিন্তু এক একটা রুমে ইন্ডিভিজুয়ালি হচ্ছে। আমার বাসায় যেটা হচ্ছে, আমার রুমে যেটা হচ্ছে সেটা ওর রুমে হচ্ছে না, আবার ওর রুমে যেটা হচ্ছে সেটা আমার এখানে হচ্ছে না, ঠিক এভাবে চলতে থাকে। এরকম চলতে চলতে যেহেতু ডরমেটরি, আমাদের ওয়াশরুম সবকিছু একসাথেই আমাদেরকে ইউজ করতে হয়। তো আরেকদিনের ঘটনা বলা হয়, সেটা হচ্ছে যে আই ওয়াজ টেকিং শাওয়ার। আমি ক্লাসটা শেষ করে এসে আই ওয়াজ রিয়েলি টায়ার্ড এবং আমি শাওয়ার নিচ্ছিলাম। এই অবস্থায় হঠাৎ করে আমি দেখি আমার এক ফ্রেন্ড শাওয়ারের উপরের যে গ্যাপ জায়গাটা, সেই জায়গা দিয়ে শাওয়ার রুমের ভেতরে ঢোকার চেষ্টা করতেছে এন্ড হি ওয়াজ রিডিকুলাসলি লাফিং অ্যাট মি। সে আমার দিকে তাকাচ্ছে এবং খুব বাজেভাবে হাসতেছিল, মানে হাসিটা এতটাই বিভৎস হাসি, মানে দ্যাট ইজ ওয়েল এনাফ টু মেক সামওয়ান স্কেয়ার্ড। তো এই ঘটনাটা হওয়ার পরে অ্যাকচুয়ালি ওই মুহূর্তে যে ফ্রেন্ডের চেহারাটা আমি দেখছি, হি ওয়াজ স্লিপিং টু নেক্সট রুম এন্ড যখন আমি ওকে জিজ্ঞাসা করতাম যে হি গট রিয়েলি ম্যাড অন মি। এরকম চলতে থাকে এবং একটা পর্যায়ে গিয়ে মানে বিরক্তির পরিমাণটা এত পরিমাণে বেড়ে যায় যে আমরা আসলে নিতে পারতেছিলাম না। এরপরে যেটা হয় বাবু ভাই, সেটা হচ্ছে যে একদিন আমি আর আমার এক ফ্রেন্ড ক্লাস করে বাসায় আসছি। ইট ওয়াজ রাউন্ড অ্যাবাউট টাইম 8 o'clock at night। ক্লাস শেষ করে আমরা আসছি এন্ড মাই রুমমেট ওয়াজ নট দেয়ার,
he was out somewhere due to some work. So sorry. তো যেটা হয় যে আমি আমার রুমে ঢুকবো, আমি চাবি দিয়ে আমার গেট খোলার চেষ্টা করতেছি, বাট গেট তো খুললই না, বরঞ্চ যেটা মনে হলো যে ওই সাইড থেকে কেউ ধাক্কা দিয়ে গেটটাকে লক করলো। লক করে আমি এবং আমার ফ্রেন্ড দুজনেই দেখলাম চাবিটা নিজের থেকে ঘুরে ডাবল লক হয়ে গেল দরজা। এবং এরপরে আমার ফ্রেন্ড খোলার চেষ্টা করলো, হলো না। আমি চেষ্টা করলাম, হলো না। প্রায় 5-10 মিনিট পরে যখন চেষ্টা করা হলো তখন খুলে গেল। এবং খোলার পরে আমরা রুমের ভেতরে যেটা দেখলাম, সেটা লাইট দেওয়ার পরে যে রুম একেবারে তছনছ অবস্থা, বালিশের জায়গায় নাই, বেড কাভারও ঠিক নাই, ব্ল্যাঙ্কেট গুলো ঠিক নাই, এবং পুরো রুম দিয়ে কাঁচা পারফিউমের গন্ধ। কাঁচা পারফিউম বলতে আমি যেটা বুঝাচ্ছি বাবু ভাই, সেটা হচ্ছে যে আমরা পারফিউম দেওয়ার সাথে সাথে যে গন্ধটা থাকে, মনে হচ্ছে যে ইমিডিয়েটলি কেউ প্রচুর পরিমাণে পারফিউম দিয়ে গেছে রুমের মধ্যে। এরকম একটা পর্যায়ে গিয়ে অ্যাকচুয়ালি আমরা অসম্ভব পরিমাণে মানে বিরক্ত হয়ে যাই এই ব্যাপারগুলো নিয়ে। এবং আমরা আমাদের ওখানে আরেকজন বড় ভাই আছেন যিনি কোরআনে হাফেজ, ওনার সাথে আমরা কথাবার্তা বলি, এবং উনি আমাদের ডরমিটরির এই বাঙালি স্টুডেন্টদের এই ধরনের অনেক প্রবলেম সলভ করছেন। তো ওনার কাছে যাওয়ার পরে উনি সমস্ত কিছু শোনার পরে একটা কথাই বলেন যে হি ওয়ান্টস টু অ্যাকচুয়ালি চেক ইট আউট হোয়াটস গোয়িং অন ইন মাই রুম। এবং উনি আসার পরে ফার্স্টে উনি আমার ডর্মের মানে আমার ফ্ল্যাটে আসেন, বাট আমার রুমে ঢুকতে চান না। এবং উনি একটা কথাই বলে যান যে there is something wrong, আমি তোমার সাথে 3 দিন পরে দেখা করব। এবং এই 3 দিনের মধ্যে তোমরা যেটা করবা, মানে রেড মিট বা কাঁচা কোনো কিছু যেন আমরা রুমে না নেই, এবং মিষ্টি জাতীয় কোনো কিছু যেন রুমে না রাখি। তো ভাই আমাদেরকে যেভাবে বলছিল ঠিক আমরা সেভাবেই সবকিছু করলাম। তো 3 দিন পরে উনি যখন আসলো, উনি আসার পরে উনি অ্যাকচুয়ালি একাই ছিলেন রুমে, আমরা জানি না ভিতরে কি হয়েছে, বাট উনি যখন আমাদেরকে ডাকলেন রুমের ভেতরে, হি ফাউন্ড আ লট অফ সাইন্স যেগুলো আমরা কোনো সময় দেখিও নাই আমাদের রুমের ভেতরে। তো ওখানে অ্যাকচুয়ালি বেশ অনেক কিছু উনি ফাইন্ড আউট করছেন। স্যাটানিক কথাবার্তা লেখা ছিল, তারপর স্যাটানিক নাম্বার লেখা ছিল, বিভিন্ন সাইন ছিল। ইভেন সব থেকে যেটা বাজে বিষয়, উনি আমাদেরকে কতগুলো হাড্ডি দেখান যেগুলো অ্যাকচুয়ালি আমার কাভার্ডের উপরে ছিল, যেটা আমি কোনো সময় দেখিও নাই। তো উনি পরে যেটা বলেন যে অ্যাকচুয়ালি তোমাদের এই রুমটা এবছর তোমাদেরকে দেওয়া হয়েছে, তার আগে 4 বছর এই রুমটা ফাঁকা ছিল, এবং এই রুমে যে কয়জন স্টুডেন্ট ছিল এদেরকে ইউনিভার্সিটি থেকে রাস্টিকেট করা হয়েছে বিকজ তারা এই ফ্ল্যাটটাতে ব্ল্যাক ম্যাজিকের রিচুয়াল করত, এবং তাদের এই রিচুয়ালের কারণে এই সম্পূর্ণ ইউনিটে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, এবং যেটার কারণে ফ্ল্যাটটাকে সম্পূর্ণভাবে সিল্ড করে দেওয়া হয়েছিল। এবং ক্ষয়ক্ষতির এক্সাম্পল যদি দেওয়া যায়, সেটা হচ্ছে যে এই যে আমাকে যেটা ফলো আপ করতেছিল বা যাই হচ্ছিল, এগুলো ওদেরই ব্ল্যাক ম্যাজিকের জন্য তার নিজের গার্লফ্রেন্ডকে মার্ডার করছিল। সেই মেয়েটাই ঘুরে বেড়ায়, আর কিছুই না। তো এগুলো জানার পর অ্যাকচুয়ালি আমার তখন মনে হচ্ছিল যে আমি যেখানে ছিলাম মেবি সেখানেই ভালো ছিলাম। ওখানে তো জাস্ট ছায়া ছিল, এখানে তো আমার সাথে সাথে এখন তো আরো অনেকজনই স্টার্ট আপ হয়ে আছে। তো আবারও রুম চেঞ্জের জন্য অ্যাপ্লিকেশন করা হয়েছে ভাইয়া। এখন জানি না ইউনিভার্সিটি কবে আমাকে আবার নতুন রুম দেবে। আর আজকের ঘটনা এ পর্যন্তই ভাই, ভালো থাকবেন। আর যদি আমার ঘটনা ভালো লাগে অবশ্যই জানাবেন। আমার কাছে আরো অনেক এরকম ইনসিডেন্ট আছে আমার ছোটবেলার, বা আরো যেগুলো ঘুরে এসেছি, বা গ্রেভিয়ার্ডে চায়নার গ্রেভিয়ার্ড নিয়ে অনেক ইন্টারেস্টিং কিছু ইনসিডেন্ট আছে আমার কাছে। আশা করি আমি সামনে আরো ঘটনা আপনাকে পাঠাতে পারবো ইনশাল্লাহ। সেটা কলকাতার কোনো এক কলেজের হোস্টেলে একটা ঘটে যাওয়া ঘটনা। তো আমার কলেজ লাইফে আমাকে এক সিনিয়র ভাইয়া
বাসায় পড়াতেন, ওই ভাইয়ের নাম ছিল মামুন ভাই। তো মামুন ভাই উনি একটা সময় মাস্টার্স করার জন্য ইন্ডিয়ার বেঙ্গালুরুতে পড়ালেখা করতেন। তো উনি যেইখানে পড়ালেখা করতেন সেখানে ওনার এক ফ্রেন্ড ছিল, এই ফ্রেন্ডের নাম ছিল রাজু। তো মূলত রাজু ভাইয়ের সাথে এই ঘটনাটা ঘটেছিল। রাজু ভাই কলকাতার ছিলেন তিনি, আর মামুন ভাই তো বাংলাদেশি ছিলেন। তো ওই দুজন বাঙালি ওনারা থাকার কারণে ওনাদের মধ্যে খুব একটা মিল ছিল এবং ওনারা খুব ঘনিষ্ঠ ছিলেন। তো কোনো এক সময় রাজু ভাই মামুন ভাইকে এই ঘটনাটা বলে। তো রাজু ভাই কলকাতায় যেই হোস্টেলে থাকতেন, মানে যে কলেজে উনি পড়ালেখা করতেন, সেটা ছিল কলকাতা শহর থেকে সাইডে, এবং ওনার যে হোস্টেলটা ছিল কলেজের পাশেই ছিল। হোস্টেল ছিল দুইটা বিল্ডিং, একটা ছিল জুনিয়রদের আর একটা ছিল সিনিয়রদের। তো কলেজটা খুব একটা পুরাতন ছিল না, বলা যায় এটা নাকি 5-6 বছর হয়েছিল যে চালু হয়েছে। তো সিনিয়র বিল্ডিংয়ে ওইরকম 10-15 জনের বেশি থাকতো না। আর সিনিয়র বিল্ডিংটা নাকি ছিল একতলায় স্টুডেন্টরা থাকতো, দোতলায় অল্প কিছু স্টুডেন্ট থাকতো, আর আর জুনিয়রদের বিল্ডিংটায় অনেক স্টুডেন্ট ছিল। তো সেই রাজু ভাই মূলত প্রথমে গিয়ে জুনিয়রদের বিল্ডিংয়ে উঠেন। তো ওখানে সিনিয়র বিল্ডিংয়ে কিছু স্টুডেন্ট ছিল, তারা প্রায় সময় জুনিয়রদেরকে র্যাক দিত এবং ওদের হলে নিয়ে গিয়ে এরকম সিনিয়রদের হলে নিয়ে গিয়ে র্যাক দিত। তো রাজু ভাইকে একদিন যখন র্যাক দেওয়ার জন্য নিয়ে যাওয়া হয়, তো ঘটনার চক্রে দেখা যায় যে রাজু ভাইয়ের এলাকারই পরিচিত বড় ভাইয়েরা, তো ওনার সাথে খুব একটা র্যাগিং করে না। তো রাজু ভাইয়ের সাথে ওই সিনিয়র ভাইদের খুব ঘনিষ্ঠ সম্পর্ক হয়ে যায়। তো ওই সিনিয়র ভাইরা বলে যে রাজু, তোমার যদি কখনো কোনো সমস্যা হয় বা পড়ালেখার না বুঝে থাকো বা কোনো এনিথিং, মানে কোনো সমস্যা হলে আমাদের হলে এসে বলো, সমস্যা নেই। তো রাজু ভাই এরকম নাকি সিনিয়র দেশি হলে প্রায় আসা যাওয়া করতো, এবং ওনার যে পরিচিত যারা সিনিয়র ভাই ছিল ওনারা ম্যাক্সিমাম সময় দোতলায় থাকতেন, মানে সিনিয়র হোস্টেল বিল্ডিংয়ে দোতলায় থাকতেন। তো একবার রাজু ভাই ওই বিল্ডিংয়ে যায়, সিনিয়র বিল্ডিংয়ে যায়। তো এখন উনি রাতে, ওনারা একটা অকেশন ছিল সম্ভবত, সেখানে নাকি ওনারা রাত্রে অনেক রাত পর্যন্ত সজাগ থাকে। তো রাতে তাস খেলছিল ওনারা রাত্রে নাকি 12টার পরে। তখন হঠাৎ করে বিল্ডিংয়ে উপর থেকে আওয়াজ আসছে যে জোরে জোরে দরজা বাড়ি দিলে যেরকম আওয়াজ হয় এরকম আওয়াজ আসছিল। তো তখন রাজু ভাই তো ওনার সিনিয়র ভাইদেরকে বলে যে ভাই, এই আওয়াজটা কোথেকে আসছে, এত জোরে যে আওয়াজ কে করছে এখানে? তো সিনিয়র ভাই যারা ছিলেন তারা বলতেছে, দেখো এরকম আওয়াজ মাঝে মাঝে হয়, হয়তো ছাদে দরজাকে খোলা রাখছে, হয়তো এরকম হচ্ছে, আমরা তো এখানে ধরো কয়েক মাস হইলে বিল্ডিং আসছি, এরকম আওয়াজ নাকি এখানে প্রায়ই হয়, তো এত কিছু কানে দিও না। তো এরকম রাজু ভাই যখন প্রায় এরকম রাতে, যখন ওই প্রথমবার একবার তাস খেলার মজা পেয়ে গেছিল, উনি নাকি প্রায় সময় এখানে রাতে ওনারা একটু আড্ডা দিত সিনিয়র ভাইদের সাথে এবং তাস টাস খেলতো। তো এরকম নাকি মাঝে মাঝে এরকম আওয়াজ শুনতো, এবং সেই সাথে ছাদে দৌড়াদৌড়ির আওয়াজ পেত, মানে সিনিয়রদের বিল্ডিংয়ের সেই ছাদে। তো সিনিয়র ভাই যারা ছিল ওরা দেখা যেত খুব একটা খরচ না, ওরা বলতো যা যেগুলো হয় হইতেই পারে, পুরানো বিল্ডিং, এখানে হয়তো নতুন করে হোস্টেল করছে, পুরানো বিল্ডিংয়ের মধ্যে এরকম হইতেই পারে, বাদ দাও রাজু, আমরা খেলি, সমস্যা নেই, খেলা আসতে খেলতেছি, খেলি আসো। তো ঠিক এরকম পর্যায়ে একবার নাকি রাজু ভাইকে এরকম অকেশন, একটা পার্টি হবে ওনাদের ওইখানে, সিনিয়ররা ডাকে রাত্রেবেলা। তো সেদিন ওনারা সবাই ড্রিঙ্কস করে, তো রাজু ভাইকেও সাধে। তো রাজু ভাই এরকম খেতে আগ্রহ দেখায় না, বলে যে না আসলে আমি আপনার সিনিয়র, আপনার পার্টি করেন, সমস্যা নাই, আমি আছি, আপনাদের সাথে সমস্যা নাই। তো সেই রাতে ওনারা যারা ছিলেন ওনারা সবাই ড্রিঙ্কস করে রাত্রেবেলা এক রুমের মধ্যে দেখা যায় 4-5 জন শুয়ে পড়ে। আর বেশি রাত হয়ে যাওয়ার কারণে রাজু ভাই ওই হোস্টেলের সেই রুম সিনিয়রদের সাথে রুমে থেকে যায় তিনি। তো রাজু ভাই নাকি মানে রাত 2টার দিকে ওনার নাকি প্রচণ্ড গরম লাগে, এবং উনি এতটাই গরম লাগে তখন নাকি উনি ভাবে যে বাইরে যে বাথরুম আছে সেখানে গিয়ে তিনি গোসলটা করে আসবে। তো উনি যথারীতি ওই সিনিয়র ভাইয়ের রুমের থেকে তাওয়ালটা নিয়ে উনি মানে রুমের বাইরে যে ওয়াশরুম আছে কর্নারে, এখানে যাবে গোসল করবে। তো গোসল করতে যাওয়ার পর উনি বাথরুমে ঢোকার 2-1 মিনিট পর নাকি ওনার দরজাকে ধাক্কাচ্ছে। উনি জিজ্ঞেস করছে কে, কিন্তু কোনো জবাব দেয় না। আর রাজু ভাই নাকি তখন প্রায় শরীর পুরো ভিজা অবস্থায় ছিল। তো উনি ভাবে যে আচ্ছা গোসলটা করে নিই, তারপরে দরজাটা খুলবো। আর কয়েক মিনিট পরে নাকি এরকম বাথরুমের লাইট বন্ধ হয়ে যাচ্ছিল, এবং বন্ধ হয় আবার 10-15 সেকেন্ড পর আবার লাইটটা চলে। তো রাজু ভাই ভাবে হয়তো বাইরে এমন কেউ আছে যে ওয়াশরুমে যাবে, হয়তো এই জন্য এরকম কাজ করছে। তো রাজু ভাই একটু দ্রুত গোসলটা সেরে উনি দরজাটা খুললেই দেখে কেউ নাই, কিন্তু সামনে একটা
কালো কালারের বিড়াল একটা বসা। এটা দেখার পর রাজু ভাই রাত্রে হঠাৎ করে এরকম ভয় পেয়ে যায় উনি, এবং উনি দ্রুত যখন একটু ওনার রুমের দিকে যাবে, উনি দেখছে যে বিড়ালটা ওনার পিছ পিছ দৌড় দিচ্ছে। রাজু ভাই তাড়াতাড়ি নাকি ওই সিনিয়র ভাইয়ের রুমে ঢুকে যায়, এবং সেই রাতে ওনার নাকি খুব ভয় লাগে, এবং উনি রাত্রে সেই 2-4টার দিকে ওনার সেই গার্লফ্রেন্ডকে উনি ফোন দেয়, এবং সারা রাত নাকি ফোনে কথা বলে এই সময়টা পার করে। আর উনি যে ওনার সিনিয়র ভাইদেরকে বলবে এত রাত, এটাও পারছিল না, কারণ সবাই ওই রাতে ড্রিঙ্কস করেছিল, পার্টি করেছিল, সবাই ঘুমের মধ্যে আছে। উনি আর এরকম কাউকে জাগায় নাই। তো এরকম যখন সমস্যাটা হতো, রাজু ভাই ওনার জুনিয়র এক ফ্রেন্ডকে বলে যে দোস্ত আমি এখানে যাওয়ার পর এরকম সমস্যা হয়, দেখছি আওয়াজ হয়, কালকে একটা কালো বিড়াল দেখছি, তারপর আমার খুব ভয় লাগছে, কি করা যায়? তো জুনিয়র ফ্রেন্ডরা বলে দেখ ওরা তো খুব সিনিয়র, তুই যতটুকু পারিস কম যাস ওখানে, আর গেলেও দিনে দিনে যাস, রাতে যেরকম দেখেছিস বা আওয়াজ পাস এরকম যাস না। তো রাজু ভাই এরকম সিনিয়রদের এখানে রাতে যাওয়াটা কমায় দেয়। তো কয়েক মাস পর রাজু ভাই যখন 4th সেমিস্টারে উঠে, তখন ওনাদের ওই বিল্ডিংয়ে উঠতে হবে। তো ওনারা ব্যাচে যারা ছিল, আগের সিনিয়ররা তো চলে গিয়েছি, তো ব্যাচে যারা ছিল এখন ম্যাক্সিমাম সবাই ওই সিনিয়র হোস্টেলের একতলার ফ্লোর, মানে একতলা মানে গ্রাউন্ড ফ্লোরে যেই রুমগুলো ছিল ওনারা ওইখানে রুম পেয়েছিল। শুধু রাজু ভাই আর ওনার এক মুসলিম ফ্রেন্ড ছিল, ওনারা দোতলায় 2টা রুম পায়, আর এরকম কোনো স্টুডেন্ট ছিলই না। তো ওনার সেই মুসলিম ফ্রেন্ডের নাম ছিল খান ভাই। তো রাজু ভাই এক রুম, খান ভাইয়ের এক রুম, আর দোতলায় ওনাদের ম্যাক্সিমাম, একতলায় ওনার ম্যাক্সিমাম ফ্রেন্ডরা ছিল, আর 3তলায় তো ছাদে। তো রাজু ভাই যখন ওই সিনিয়র বিল্ডিংয়ে যখন ওরা হলো, যখন ওই বিল্ডিং ওঠা শুরু করে, তো খান ভাইয়ের সাথে ওনার আস্তে আস্তে খুব ভালো সম্পর্ক হয়, এবং খান ভাইকে বলে যে বিল্ডিংটাতে একবার এরকম আমি অনেক আগে আসছিলাম, আওয়াজ হতো উল্টাপাল্টা, আমি কালো বিড়ালও দেখছিলাম, একটু আমার ভয় লাগছিল এখানে। তো খান ভাই আপনি যে যদি কখনো এরকম কিছু ফেস করেন বা দেখেন আমাকে জানাবেন, আর ব্যাপারটা আমার খুব ভয় লাগছিল। তো যেটাই হোক, আমরা এরকম আমি হয়ে যদি দেখি আপনাকে জানাবো, আপনি যদি এরকম কোনো খারাপ কিছু দেখেন বা কোনো সিচুয়েশন ফেস করেন আমাকে জানাবেন। তো কয়েকদিন থাকার পর ঠিক সেম অবস্থা আগের মতোই, ছাদে দৌড়াদৌড়ি শব্দ রাত্রেবেলা, এবং জোরে জোরে কেউ দরজা বন্ধ করলে যেরকম আওয়াজ হতো এরকম আওয়াজ হচ্ছে। তো খান ভাইকেও পরের দিন, মানে যেদিন ঘটনা ঘটাইতে তারপরের দিন রাজু ভাই বলে যে খান ভাই এরকম কি আপনি কোনো সমস্যা ফিল করছেন? খান ভাই বলে হ্যাঁ, আমি তো রাতে এরকম শব্দ পাচ্ছিলাম যে দরজা কেউ জোরে জোরে বাড়ি দিচ্ছে। তো খান ভাই খুব সাহসী ছিলেন, উনি রাজু ভাইকে বলে এত ভয়ের কিছু নেই, যদি এরকম আরও ঘুরতে থাকে আমরা দরকার হলে কলেজের কর্তৃপক্ষ যারা আছে ওদেরকে জানাবো। এরকম প্রায় সময় যখন হতো, তখন কয়েকদিন পর ওরা কলেজের কর্তৃপক্ষ বা সিকিউরিটি গার্ডকে এরকম জানায়। তো সিকিউরিটি গার্ড বা কর্তৃপক্ষ যারা ছিল নাকি বলে যে দেখো এরকম তো অনেকেই বলে, এখন রুম যেহেতু পাচ্ছি না, দোতলায় একটু কষ্ট করে থাকো, একতলা যদি কোনো রুম খালি হয় তোমরা এসে পেরো, আর যদি তাও না হয় দরকার হলে তোমরা একতলা এসে আপাতত কোনো রুমে একটু অ্যাডজাস্ট করে থাকো। এখন কিছু করার নাই, আমরা তো এটা অনেকের কাছ থেকে শুনি, কিন্তু কোনো লাভ তো হয় নাই। তো খান ভাই উনি আসলে অন্যদের সাথে রুমে শেয়ার করে থাকার পছন্দ করতো না, এই জন্য উনি একতলায় যেতে রাজি হয় নাই। আর উনি রাজু ভাইকে রিকোয়েস্ট করে, দেখো রাজু, আমি আসলে একতলায় যেতে চাচ্ছি না এই কারণে, আসলে আমি একা থাকতে খুব পছন্দ করি, তুমিও ভাই একটু কষ্ট করে দোতলায় থাকো, কোনো সমস্যা হবে না, আমি সাহস দিচ্ছি। আর আমরা এখানে কয়দিনই বা থাকবো, বেশি হলে সর্বোচ্চ 1 বছরে, দেখতে দেখতে পার হয়ে যাবে। আর সবসময় তো ঘটনাগুলো ঘটে না, মাঝে মাঝে ঘটে। তো একদিন রাজু ভাই সন্ধ্যার ঠিক আগ মুহূর্তে উনি ছাদে যায় ওনার গার্লফ্রেন্ডের সাথে ফোনে কথা বলবে। তো কথা বলার একটা মুহূর্তে যখন মানে অন্ধকার হবে হবে এমন একটা ভাব, হঠাৎ করে একটা কালো বিড়াল রাজু ভাইয়ের কাঁধের মধ্যে নাকি দৌড় দিয়ে এসেই মানে লাফটা দিয়ে সামনে এসে পড়ে আর কি। তখন রাজু ভাই হঠাৎ বিড়ালটাকে দেখে একটু চিৎকার দিয়ে ওঠে, এবং উনি খেয়াল করে দেখে আগে মানে এর আগে যখন বাথরুমের সামনে যে কালো বিড়ালটা ছিল ঠিক সেম সে বিড়ালটা, এবং এটা দেখার পর উনি একটু পা দিয়ে একটা বাড়ি মারে যাতে বিড়ালটা চলে যায়, কিন্তু না, বিড়াল নাকি ওনার সামনে থেকে যায় না, ওটা স্থিরভাবে দাঁড়ায় থাকে। এবং রাজু ভাই নাকি যখন দেখছে এরকম সরছে না, তখন রাজু ভাই একটু ভয় পেয়ে যায় উনি, এবং উনি দ্রুত ওখান থেকে ছাদ থেকে নেমে যায়, এবং ওনার গার্লফ্রেন্ডকে বলে তখন পরে কথা বলবো, আমি একটু সমস্যা আছে, আমি তোমাকে পরে জানাবো। তখন রাজু ভাই খান ভাইকে বলে যে ভাই
পুরোটা ঘটনা খুলে বলে যে এর আগে সিনিয়র আসলে সিনিয়রদের সাথে কি মিট করতো, মানে মিট করেছিল বা ওই ওয়াশরুমে থেকে বের হওয়ার বিড়ালটা দেখেছিল, ওটা আজ করে দেখা করলো, সম্পূর্ণ ঘটনা আবার খুলে বলে। তখন খান ভাই বলে, দেখো রাজু, ভয়ের কিছুই নেই, বেশি ভয় লাগলে রাতে আমার রুমে এসে থাকবে, কোনো সমস্যা নাই। আর ঘন সময় দরকার হলে তোমার রুমে থাকবে, কোনো সমস্যা, তুমি আসো, এত ভয়ের কিছু নাই। তো এরকম একদিন সন্ধ্যার সময়, মানে সন্ধ্যা বলতে সন্ধ্যার পরে, রাত্রে নাকি 8টা-9টার দিকে রাজু ভাই খান ভাই ওনারা এক রুমে, রাজু ভাই খান ভাইয়ের রুমে ওনারা একটু গ্রুপ স্টাডি করছিল। হঠাৎ করে দরজায় জানি কি করা লাগছে এবং খান ভাই জোরে জোরে বলতেছে কে কে, কিন্তু কোনো উত্তর নাই। তো খান ভাই রাজু ভাইকে বলে যে দরজাটা খুলি দেখি কি। রাজু ভাই বলে যে না খান ভাই, যেটা হয়েছে হয়েছে, দরজাটা খোলার দরকার নাই। খান ভাই বলে যে না দেখো রাজু, এখন তো নর্মালি 8টা-9টা বাজে, একটু পর আমরা ডিনার করতে নিচে যাবোই, দেখলে কি হয়েছে, এমনও তো হতে পারে যে নিচে থেকে কোনো স্টুডেন্ট এসে আমাদেরকে দুষ্টাইম করতেছে আমাদের সাথে। তখন খান ভাই দরজা খুলে দেখে একটা কালো বিড়াল ওনার দরজার সামনে দিয়ে হেঁটে যাচ্ছে। তখন রাজু ভাইকে ডেকে আনে যে দেখো রাজু, তুমি কি এরকম কালো বিড়াল দেখছিলা? রাজু ভাই বলে হ্যাঁ ভাই, এই কালো বিড়ালটাই সমস্যা করে। তখন খান ভাই কিছুটা একটু মৃদু হাসি দিয়ে নাকি উনি বলে যে আরে অনেক সময় বিড়ালরা একটু দুষ্টাইম করে হইতেই পারে, বলে এত টেনশনে কিছু নাই। আর দরজায় বাড়ি খাচ্ছ, হয়তো বিল্ডিং এর কেউ দরজা জোরে লাগায়, সেজন্য এই সমস্যাটা হচ্ছে। তো কয়েকদিনের মাথায় ওনাদের কোনো একটা ভ্যাকেশন হবে, ছুটি ছিল, লম্বা ছুটি। তো রাজু ভাই ওনার বাড়ি চলে যায়। তো বাড়ি চলে যাওয়ার পর উনি নাকি একদিন রাতে খুব একটা খারাপ স্বপ্ন দেখে, এবং ওনাকে স্বপ্ন দেখানো এরকম যে কেউ একজন বলছে, হোস্টেল থেকে একজন ওনাকে ডাকছে যে তুই চলে গেলি, তুই আবার কবে আসবি। তো এরকম স্বপ্ন দেখার পর উনি নাকি ঘুমের মধ্যেই উল্টাপাল্টা কথা বলতেছিল, এবং রাজু ভাইয়ের বাবা মা ওই ঘুমের মধ্যে ওনাকে জোরে ডেকে তোলে রাত্রেবেলায়। রাজু ভাই বলে কি হয়েছে? তখন রাজু ভাইয়ের মা বলতেছে তুই এত জোরে জোরে চিৎকার করছিলি কেন, তোর জন্য তো আমাদের ঘুম ভেঙে গেল, আর তুই ঘুমের মধ্যে উল্টাপাল্টা সব কি বলতেছিলি? রাজু ভাই বলে যে মা আমি তো কিছু বলতে পারবো না, আমি একটা খারাপ স্বপ্ন দেখছি। তখন রাজু ভাই ওনার মা এবং বাবাকে সম্পূর্ণ ঘটনা, হোস্টেলের যে ঘটনাগুলো খুলে বলে। তখন রাজু ভাইয়ের বাবা মা বলে ঠিক আছে, যেটা হওয়ার হয়েছে, আর তো বেশি দিন নাই, কয়েকদিন পড়বি, এসে পর কোনো সমস্যা হবে না, তোর তো বন্ধু বান্ধব সব একসাথে থাকসি, আর দরকার হলে তোদের হোস্টেলের যিনি দায়িত্বে আছেন তার সাথে দরকার আমি কথা বলবো। এটা রাজু ভাইয়ের বাবা মা ওনার সাথে কথা বলে আশ্বস্ত দেয়। তারপর রাজু ভাই যথারীতি আবার উনি হোস্টেলে এসে পড়ে। তো হোস্টেলে আসার পরে উনি প্রথম দিনই খান ভাইয়ের সাথে পাশের রুমে দেখা করতে যান, এবং খান ভাইকে দেখতেছে যে খান ভাই দেয়ালের মধ্যে কোন একটা আরবি লেখা উনি মানে টাঙাচ্ছে, একটা কাগজে আরবি লেখা টাঙাচ্ছে। তো খান ভাইকে বলে যে খান ভাই এটা আপনি কি টাঙাচ্ছেন? তো খান ভাই বলছে রাজু ভাইকে, দেখো রাজু, আমি বাড়ি যাওয়ার পর এক মৌলভীকে তোমার এই সমস্যাটার কথা খুলে বলছিলাম, মানে জাস্ট কথার কথা খুলে বলছিলাম। তো ওই মৌলভী যেটা বললো যে সম্ভবত জিন যদি কখনো আসর করে বা কোনো ডিস্টার্ব করে, তখন নাকি তারা কালো কালারের বিড়ালের রূপ নিয়ে আসে, এবং আমি ওই হুজুরের সাথে বা মৌলভীর সাথে যে কথাগুলো হয়েছিল আমাদের সবগুলো কথা মিল পাই যেটা আমাদের এখানে ঘটছিল, এবং এই জন্যই ভাবলাম যে রুমের মধ্যে এটা লাগাই রাখি। আর তুমিও যদি পারো, আমাদের ধর্মে তো মৌলবীরা ধরো এরকম ঝাড়ফুঁক দেয় অথবা এরকম আরবি লেখা লিখে দিলে অনেক সময় আমরা সেফ থাকি, তুমি যদি তোমাদের ধর্মে যদি এরকম কোনো কিছু নিয়ম থাকে এটা তুমি করতে পারো। রাজু ভাই বলে যে ভাই আর থাকবো আর কয়দিন, বাদ দেন, এগুলো না কথা না বলি। তো তারপর থেকেই ওনাদের ঠিক সেম, মানে এখন খান ভাইয়ের রুমে কোনো সমস্যা হতো না, কিন্তু রাজুর রুমে দেখা যেত রাজু ভাইয়ের রুমে নাকি প্রায় রাতে কেউ নক করতো, এবং খুব লাফালাফির আওয়াজ আসতো উপর থেকে। তো এটা যখন রেগুলার হচ্ছিল, তখন রাজু ভাইয়ের মাকে রাজু ভাই আবার ফোন দিয়ে জানায়, এবং রাজু ভাইয়ের মা বাবা হোস্টেলে আসে, দেখে যে ওনার ছেলে অনেকটা অসুস্থ হয়ে পড়ছিল এরকম একটা সমস্যার কারণে। তো তখন কলেজ কর্তৃপক্ষ থেকে ওনারা পারমিশন নেয় যে ঠিক আছে, রাজু এখন বাসাতেই থাকবে, আর পরীক্ষার সময় সে পরীক্ষা দিয়ে যাবে। তারপর নাকি রাজু ভাইকে বাসায় নিয়ে যাওয়া হয়, এবং ওনার মা কোনো একভাবে কোথা থেকে একটা তাবিজ হোক বা কিছু একটা হোক, এটা নাকি ওনার গলায় ঝুলায় দেয় রাজু ভাইকে, এবং তারপর থেকে ওনার কোনো সমস্যা হয় না। কিন্তু এই সমস্যা বন্ধ হয়ে যাওয়ার পর রাজু ভাই যখন কলেজে পরীক্ষা দেয় একবারে শেষ করে ফেলে, তো উনি
এই কলেজ লাইফ মানে ওনার যে কলেজ লাইফটা যখন শেষ হয়ে গেল, উনি যখন বাসায় আবার স্থায়ীভাবে থাকা শুরু করলেন, তখন উনি মনে করলো যে তাবিজের কি দরকার, আমার তো ভার্সিটি লাইফ কলেজ লাইফ এখানে শেষ সব, এখন আর এগুলো থাকলেও কোনো সমস্যা, এখন আর কেউ কোনো সমস্যা করবে না। তো রাজু ভাই এক সময় নিজের থেকেই তাবিজটা ফালায় দেয়। যেদিন উনি তাবিজটা ফালায় দেয় সেদিন নাকি রাতে উনি একটা স্বপ্ন দেখে, ওনাকে কেউ একজন বলে যে তুই তো একবারে চলেই গেলি, কিন্তু তোর জীবনে একটা বড় দুর্ঘটনা ঘটবে, তুই একটু সাবধানে থাকিস। ঠিক তার 2-1 দিন পরে রাজু ভাইয়ের বাবা কোনো একটা কাজে কলকাতাতে কোনো এক জায়গায় ওনারা গাড়িতে করে যাবে, তখন নাকি ওনাদের একটা রোড অ্যাক্সিডেন্ট হয় এবং রাজু ভাইয়ের আব্বা এমনভাবে আহত হন যে উনি পায়ে খুবই বাজেভাবে একটা আঘাত পান এবং উনি সম্পূর্ণ হাঁটা চলানো বন্ধ হয়ে যায় এবং রাজু ভাইও বেশ আঘাত পান। এবং তারপরে উনি ওনার মাকে এসে আবার ঘটনাটা খুলবে যে মা দেখো আমি এই কাজগুলো করছি, এই জন্য আজকে হয়তো বাবারই অবস্থা। তারপর রাজু ভাইয়ের মা ওনার বাবা ওনাদেরকে কবিরাজ দেখান এবং ওইখানকার স্থানীয় কোন কবিরাজ দেখানোর পর কবিরাজ বলে যে আসলে হয়েছে কি, ওকে যে কালো বিড়ালটাও দেখতো কলেজে এবং নিশ্চয়ই এটা ওর গায়ে একবার লেগেছিল বা কোনোভাবে ধাক্কা লেগেছিল। তখন রাজু ভাই বলে যে হ্যাঁ আমি কোনো এক সময় ছাদে সন্ধ্যার সময় হাঁটছিলাম, তখন কালো বিড়ালটা আমাকে এরকম একটা লাফ দিয়ে পড়েছিল। তখন কবিরাজ বলে হ্যাঁ তখনই সেটা আপনার গায়ে লেগেছিল এবং এটা খারাপ জিন তখন আপনার গায়ে এসে ভর করে এবং এটা ছুটানো খুব কষ্ট। তারপরও বলে যে আপনাকে একটা এরকম একটা ওনাদের ধর্মের অনুযায়ী একটা তাবিজ দেয়, বলে যে এটা আপনি সবসময় গলায় বেঁধে রাখবেন, দেখবেন আপনার কোনো সমস্যা হবে না। এবং ওনার যে ঘরে রাজু ভাই থাকে ওই ঘরে ওনার একটা কিছু একটা দিয়ে দেয় সম্ভবত, মানে লেখা, মানে ওনাদের ধর্মের কোনো কিছু একটা লেখা নাকি দিয়ে দেয়, বলে যেটা সবসময় ঘরে টাঙায় রাখবেন এবং যেখানেই যাবেন এটা সবসময় টাঙায় রাখবেন, দেখবেন আপনার কোনো সমস্যা হবে না। তারপর থেকে রাজু ভাইয়ের সাথে আর কোনো সমস্যা কখনোই নাকি ঘটে না। কিন্তু ওনার যে বড় দুর্ঘটনাটা ঘটে যে ওনার আব্বা এরকম এমন এমন অবস্থা হয় যে উনি আর কর্মক্ষেত্রে যেতে পারেন না এবং এটা ওনার পাটা সম্পূর্ণ নাকি মানে আঘাতের কারণে সম্পূর্ণ পাটা নাকি ওনার নষ্ট হয়ে যায়, মানে ফালাই দেওয়া লাগবে না একটা পরিস্থিতির শিকার হয়, বা অনেক সময় যেটা বলা যায় পঙ্গু হয়ে যায় এরকম সিচুয়েশন হয়। তো এটাই নাকি ঘটে এবং রাজু ভাই এটাই আমার সেই সিনিয়র ভাই বা স্যার যিনি ছিলেন মামুন ভাইকে এটা বলে। এবং আমি যে ভৌতিকতায় আসি এটা আমি মামুন ভাইকে বলেছিলাম, তো উনি আমাকে তখন এই ঘটনাটা